ইস, কি মাল যাচ্ছে গো। হ্যাঁ তাই তো, কি ফিগার দেখেছিস? মনে যাচ্ছে এক্ষুনি যাই। কথাগুলো শুনে মুখটা আমার একেবারে আলুর মতো হা হয়ে গেল। কি ভাবতেছেন? কথাগুলো কোনো ছেলে একটি মেয়েকে বলছেন, কিন্তু না, একদল মেয়ে একটি ছেলেকে বলল। আল্লাহ গো, কোন জগতে আইলাম আমি। এখানে মেয়েরা ছেলেদের টিজ করে, না জানি আমার মতো ভদ্র ছেলেদের কি হবে। ও হ্যাঁ, আমি একজন ভদ্র ছেলে। আমার মতো ভদ্র সাতক্ষীরায় এক পিছু নাই। নাম আমার সোহেল হোসেন নয়ন। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি। কলেজের প্রথম দিনে এসেই ছেলে জাতির এমন অসহায়ত্ব লক্ষ্য করলাম এই কলেজে। তাড়াতাড়ি কেটে পড়ি, নয়তো আবার আমাকেই না ধরে টিজ করা শুরু করে। যাক বাবা, বেঁচে গেলাম। একজনের কাছ থেকে ক্লাসের অবস্থান জেনে নিয়ে ক্লাসে গেলাম। আহ, কি শান্তি। এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছে যে মনে হচ্ছে আমি কলেজে না, আবার প্রাইমারিতে ভর্তি হয়েছি। মাঝের একটা ব্রেঞ্চে যেয়ে বসলাম, কিন্তু হঠাৎ করে সকল কলেরব থেমে গেল। একেবারে পিনপতন নীরবতা নেমে আসলো পুরো ক্লাসের ভেতরে। এমন নীরবতা আসে একমাত্র ঝড় আসার পূর্বে। মনে হয় কেউ একজন আসছে। ক্লাসে প্রবেশ করা গেটের দিকে তাকিয়ে দেখি সেই মেয়েগুলো যারা টিজ করেছিল। এবার বুঝেছি কেন ক্লাসে নীরবতা নেমে আসছিল। আমি ওদেরকে খুঁটি খুঁটি দেখতে লাগলাম। সকলের পরিধান করা জিন্স আর শার্ট, জিন্স আবার ছেঁড়া। এদের মধ্যে একটা মেয়েকে দেখলাম বেশ সুন্দরী, বেশ না অনেকখানি সুন্দরী, কাজ খাওয়ার মতো অবস্থা। আমি আবার এইসব কুখাদ্য খাই না। অবশেষে স্যার ক্লাসে আসলেন, পরিচয় পর্ব শুরু হলো। যে মেয়েটার কাছে আসলো তখনই স্যার, তুমি বসো মামনি, তোমার পরিচয় তো আমরা সকলে জানি। তাও আবার বলি, আমি এই এলাকার ওসির মেয়ে। আমার সাথে কেউ বেশি লাগতে আসবে না, তাহলে 12টার খবর বানিয়ে ছাড়বো। যেটা বুঝলাম মেয়েটা খুব অহংকারী এবং বদমেজাজি। ও, মেয়েটার নাম হলো তাসনিম নাহার। এইরকম একটা মেয়ের নাম এতটা সুন্দর হবে সেটা আমার ভাবনায় আসেনি। মেয়েটার নাম জাসমিন, নাসরিন অথবা ময়ূরী। অবশেষে আমার পরিচয় পর্বের পালা। স্যার বললেন, কি হলো মিস্টার খ্যাত? জি, আমাকে বলছেন? তুই ছাড়া আর কে এমন খ্যাত আছে আমাদের ক্লাসে? আসলে আমি এমন পোশাক পরেছি যে আমাকে একেবারেই খ্যাতের মতো লাগছে। ক্লাসে কেউ জানে না আমি কে এবং আমার বাবা কে। আমি সাধারণ হয়ে চলতে পছন্দ করি, তাই এমন পোশাক। আমি কে আর আমার বাবাকে সেটা বললে সকলে জানতে পারবেন। বাস্তবে আসি। তাই হারিয়ে গেলে? জি স্যার। তোমার বাবা কি করে? স্যার, মুদি দোকানদার। মিথ্যা বললাম, কারণ আমার বাবার পরিচয় জানলে সবাই আমার সাথে ভালো ব্যবহার করবেন। আমি এমন কৃত্রিম ভালোবাসা চাই না। কথাটা বলার সাথে সাথে প্রায় সকলেই আমার দিকে এমন চোখে তাকালো যেন আমি কোনো এলিয়েন। যারা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়নি তারা মনে হয় আমার বলতে আমার কথিত বাবার সমপর্যায়ের পরিবার থেকে আগত। প্রথম ক্লাস শেষ হওয়ার পর আমি কিছু ছেলের সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম। অনেকেও আমার দিকে ফিরেও তাকালো না। আমি জানতাম এমনটাই হবে। এভাবে কলেজের প্রথম দিন শেষ হলো। আমি বাড়ি যাওয়ার জন্য গেটটা পার হব, সেই সময় তাসনিম আমাকে ডাকলো। এই খ্যাত, এদিকে শোন। শোন, তোর এই খ্যাত মার্কা চেহারা যেন আমি আর না দেখি। ঠিক আছে। আমি যেই চলে আসার জন্য বাবা এলাম, সেই সময় ওদের মধ্যে একজন আমাকে বাবা দিয়ে মাটিতে ফেলে দিল। আমাকে পড়তে দেখে সকলে হেসে দিল। আমি কিছু না বলে চলে আসলাম। ও হ্যাঁ, আমরা দুই ভাই। আমার বড় ভাই বিবাহিত, সে এসিপি, কিন্তু আমি কাউকে বলি না। বাসায় আসার পর ভাবি বলল, কি ব্যাপার দেব সাহেব, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালো কেটেছে জানেন ভাবি। কিন্তু এই কি, তোমার হাত কাটলো কিভাবে? কই? আরে ওই তো, তোমার কোনোতে কেটে গেছে। আরে সামান্য একটু ছিলে গেছে। এটা সামান্য, তাই না? এই কথা বলে ভাবি কাঁদতে শুরু করলো। আসলে ভাবির কোনো ছোট ভাই নেই, তাই আমাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে। আমিও কম বাসি না, তবে ভাবির থেকে মনে হয় কম। আমার কিছু হলে ভাবি সহ্য করতে পারে না। ভাবির কান্না শুনে বাড়িতে উপস্থিত সকলে ছুটে এলো। মা ভাবির কাছে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, কাঁদছো কেন? মা দেখুন না, ওর কতখানি কেটে গেছে। কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই যে দেখুন।
ভাবি আমার কোনোইতে ইশারা করে দেখিয়ে দিল। একটু ছিলে গেছে শুধুমাত্র, আর তুমি তার কারণে কাঁদছো? আমি কিছু শুনতে চাই না মা, আপনি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন দয়া করে। অগত্যা মা ফার্স্ট এড বক্স আনলো। অ্যান্টিসেপটিভ দেওয়ার সময় আমার একটু জ্বালা করছিল অবশ্য, কিন্তু ভাবি যেভাবে পরম মমতায় আমাকে ব্যান্ডেজ করে দিল তাতে করে আমার একটুও ব্যথা লাগেনি। আমি আলতো করে ভাবির চোখের পানিগুলো মুছে দিলাম। দুপুরে ভাবি আমাকে নিজ হাতে করে খাইয়ে দিল। দুপুরে খাওয়ার পর ঘুমানো আমার একটা অভ্যাস। আমি ভাবির কোলে ঘুমাতে গেলাম। আস্তে আস্তে হারিয়ে গেলাম স্বপ্নের দেশে। রং বেরঙের সব স্বপ্ন আমার ছোট হৃদয়ে জায়গা করে নিচ্ছিল। মনে হয় এ ঘুম কোনো সাধারণ ঘুম না, কালের গভীরে তলিয়ে যাচ্ছি আমি ঘুমের আবেশে। বিকালে ভাবি আমাকে ডেকে তুলল। ফ্রেশ হয়ে আসার পর ভাবি আমাকে কিছু মেডিসিন দিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও ভাবির কথা ভেবে খেয়ে নিলাম। তারপর বন্ধুদের সাথে ঘুরতে বের হলাম। আমার পরিবারের কথা আমার কিছু কাছের বন্ধু ছাড়া আর কেউ জানে না, আমি বলিও না। আমার সাধারণ পোশাক, তেল চোখে মাথা দেখে কেউ ভাবতেও পারে না আমি কে এবং আমার পরিবার কে। যাই হোক, সন্ধ্যায় বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসলাম। কিছু সময় পড়লাম, তারপর খেয়ে টিভি দেখে আমার ঘুমের দেশে তলিয়ে গেলাম। যথারীতি ভাবিটাকে সকালে আমার স্বাদের ঘুমটা ভাঙল। ব্রেকফাস্ট করে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম আমার সেই সাধারণ পোশাক পরে। কলেজে ঢুকতেই তাসনিম এবং তার বান্ধবীরা আমাকে নিয়ে মজা করে শুরু করে দিল। তাসনিম বলল, আরে দেখ আমাদের হিরো আইছে রে, হ্যাঁ, আমাদের কলেজের নাম্বার 1 হিরো। যাকে বলে হিরো আলম। আমি ওদের কথায় কান্না দিয়ে চলে আসলাম। এভাবে আমার কলেজের দিন চলতে থাকলো। তাসনিমদের টর্চার কমেনি, বরং আরো বেড়েছে। আমি ওদের কথায় কিছু মনে করিনি, কারণ আমি জানতাম আমাকে এসব সহ্য করতে হবে। একদিন কলেজের কৃষ্ণচূড়া গাছের নিচে বসে হুমায়ুন আহমেদের তিথি নীল তোয়ালে পড়ছিলাম। সে সময় আমার সামনে কেউ একজন এসে দাঁড়ালো। আমি ওপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই, কারণ যেখানে কোনো ছেলে আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমাকে দেখলে এড়িয়ে চলে, সেখানে একটা মেয়ে কিনা ভাবতে কেমন লাগে। তারপর আগত রমণী বলল, আমি কি বলতে পারি? জি বলুন। আমার নাম মোহনা, তোমার নাম তো সোহেল। কেমন মেয়ে রে বাবা, একেবারে তুমি তো চলে গেল। আচ্ছা, তোমাকে সবাই অপমান করে কিন্তু তুমি কিছু বলো না কেন? কি বলবো আমি, আমি একটি গরিব ছেলে, আমি ওদের মতো ধনী পরিবারের সন্তান না। তাই কি হয়েছে? অ্যাটলিস্ট প্রতিবাদ তো করতে পারো। আমার প্রতিবাদ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই নেই। ওরা তো বাজে ছেলে মেয়ে, আর ওদের কাজই তো গরিবদের নিয়ে হাসি ঠাট্টা করা, গরিবদেরকে মানুষ বলে মনে না করা। আর এটা সকল ধনী লোকদের স্বভাব। সবাই কিন্তু এক না, খারাপের ভিতরে অনেক ভালো লোক থাকে কিন্তু। হ্যাঁ সেটা ঠিক। একটা কথা, কিন্তু আপনি আমাকে এই কথাগুলো বলছেন কেন? আমি কি তোমার সিনিয়র? না। তাহলে আমাকে সেই থেকে আপনি করে বলছো কেন? আমার মতো একটা গরিব এবং খ্যাত ছেলে আর কি বা বলতে পারে? দেখো, নিজেকে কখনো ছোট ভাববে না, সবাই তো মানুষ নাকি। উফ। আজ থেকে আমরা ফ্রেন্ডস, ওকে? আজ থেকে তুমি করে বলবে, একবারও যেন আপনি বলতে না শুনি। এই বলে আমার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল। আমি কি করব তাই ভাবছি, দোটানার মধ্যে আছি। মেয়েটা তো ভালো, তাহলে ফ্রেন্ডশিপ করা যায়, কি বলেন? আরে কি হলো, কোথায় হারিয়ে গেলে? ও হ্যাঁ, কি বলেছিলেন? ও সরি, কি বলেছিলে? হ্যান্ডশেক করো। এই বলে নিজে আমার হাত টেনে হ্যান্ডশেক করলো। কখনো এই অবস্থায় পড়িনি, তাই কিছুটা নার্ভাস ফিল করতেছি। চলো, ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি, ক্লাস চাই। চলো। দুজনে একসাথে ক্লাসে গেলাম। সবাই কেমন অবাকভাবে আমার দিকে এবং মোহনার দিকে তাকাচ্ছে। হয়তো ভাবছে আমরা যার কাছে পাত্তা পাই না সে কিনা খ্যাতের সাথে হেসে হেসে কথা বলছে। বসার সময় ঘটলো আরেক অবাক কাণ্ড। আমি যে ব্রেঞ্চে বসলাম, মোহনা আবার সেই একই ব্রেঞ্চে আমার পাশে বসলো। আবারও আমি সবার কাছে অবাকের পাত্র হলাম। প্রায় সবাই আমাদের দিকে কেমনভাবে তাকিয়ে আছে। যখন স্যার ক্লাসে আসলো তখন তিনিও কিছু সময় আমাদের দিকে তাকিয়ে আছে। আমার কেমন অস্বস্তি লাগছিল। আমি মোহনাকে বললাম, দেখেছো সবাই কেমন করে আমাদের দিকে তাকিয়ে আছে? তো কি হয়েছে? দেখো, তোমার পাশে আমার মানাচ্ছে না। কোথায় তুমি আর কোথায় আমি? বাংলায় একটা প্রবাদ আছে না, বানরের গলায় মুক্তোর মালা, অনেকটা এরকমই। আমি তোমাকে এইসব বলছি? না।
তাহলে লোকে যেটা বলে সেটাই কান দাও কেন? আচ্ছা বাবা, সরি। এবার একটু হাসো, তোমাকে গোমরা মুখে একটু ভালো লাগে না। মোহনা ফিক করে হেসে দিল। কি সেই হাসি! আহা, মন একেবারে শান্তিতে জড়িয়ে যায়। এভাবে চলতে লাগলো দিনগুলো। মোহনার সাথে আমার দিনগুলো কেমন যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছে। আমি কখনো ভাবিনি এইভাবে খ্যাত অবস্থায় আমার দিনগুলো এমন কাটবে। আমি ভেবেছিলাম লাঞ্ছনা বঞ্চনায় দিনগুলো কাটবে। যদিও এখনো অপমানিত হই, তবে মোহনার সাথে থাকলে কেউ অপমান ঠাট্টা করতে সাহসই পায় না। কারণ একদিন একটা ছেলে আমাকে নিয়ে বন্ধুদের সাথে হাসাহাসি করছিল। মোহনা কি করলো জানেন? মোহনা যে সে ছেলেটাকে চড় মেরেছিল, সাথে কিছু উপদেশ ফ্রিতে দিয়েছিল। আমি ভাবে আমার জন্য শান্তশিষ্ট মেয়েটা হঠাৎ অগ্নিমূর্তি রূপ ধারণ করলো কেন? কি জানি, আছে হয়তো কোনো কারণ। এরই মধ্যে আমাদের মাসিক পরীক্ষা শুরু হলো। প্রস্তুতি ভালো ছিল বিধায় পরীক্ষাও ভালো হলো। আজও সেই কাঙ্ক্ষিত দিন, মানে আজ রেজাল্ট দেবে। ক্লাসে সবাই বলাবলি করছিল কে ফার্স্ট, সেকেন্ড হবে, ইত্যাদি ইত্যাদি। বহু পরীক্ষার পর স্যার ক্লাসে আসলেন, সাথে মার্কশিট। ক্লাসে এসে স্যার বললেন, তো বলো তো, পরীক্ষায় কে প্রথম স্থান অধিকার করবে? প্রায় সকলের সমন্বয়ে বলে উঠল, কে আবার? তাসনিম। স্যার বললেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো। তোমরা ভাবতেও পারবে না ক্লাস পরীক্ষায় কে প্রথম হয়েছে। আমাদের মিস্টার খ্যাত, অর্থাৎ সোহেল। সকলে আমার দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে যে ছেলে কোনোদিন ঠিক মতো স্যারের কাছে পড়ায় দেয়নি, সে কিনা ক্লাসে ফার্স্ট হলো। ভাবার বিষয়। এমন সময় মোহনা এলো। সে এসে বলল, কংগ্রেচুলেশন সোহেল। ধন্যবাদ তোমাকে। আমি জানতাম তুমি এরকমই একটা রেজাল্ট করবে। কিভাবে জানতে? কারণ তুমি যেভাবে পড়াশোনা করতে, সেভাবে করলে যে কেউই ভালো রেজাল্ট করতে পারে। তাই বুঝি? ক্লাস শেষ হলো। আমি আর মোহনা কথা বলতে বলতে বাইরে বের হচ্ছি। সে সময় তাসনিম আমাকে আর মোহনাকে উদ্দেশ্য করে বলল, আরে সবাই দেখ, নায়ক নায়িকারা বের হয়েছে। একেবারে পারফেক্ট জুটি, যাকে বলে সোনাই সোহাগা। আমরা ওদের কথায় কান্না দিয়ে আমাদের বসার জায়গায় চলে আসলাম। আর সেটা হলো সেই কৃষ্ণচূড়া গাছের ছায়াতল। বসে বসে মোহনা জিজ্ঞেস করলো, আচ্ছা সোহেল, তুমি কিন্তু তোমার পরিচয় আমাকে বললে না। এই একটা প্রশ্ন ইদানিং খুব করে আমাকে করে। আছে মোহনা, কেন জানি না কিছু টের পেল নাকি। আমি অবশ্যই এটা যথাসাধ্য এড়িয়ে চলি। চলো লাইব্রেরিতে যাই। এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। আমি যখনই এই একটা প্রশ্ন করি তখনই তুমি এড়িয়ে যাও। আজকে আমাকে বলতেই হবে, তুমি কি? আচ্ছা, এটা জানা কি খুব জরুরি? হুম। শোনো তাহলে, আমি যাই হোক না কেন সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে। এবার খুশি তো? হুম। মোহনার মুখে হাসি ফুটে উঠল। এই হাসিটি মনে হয় মনের যাবতীয় ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায়। দেহের ভেতরে একটা প্রশান্তির ঢেউ বয়ে যায়। ইদানিং মোহনা আমার প্রতি কেয়ারিং হয়ে উঠেছে। আমার উপর এমনভাবে কথা বলে যেন আমি আর মোহনা দুজন প্রেমিক প্রেমিকা। আমি বুঝতে পেরেছি মোহনা আমাকে ভালোবাসা শুরু করেছে, কিন্তু আমার এসব ভালো লাগে না। মোহনা আমাকে আকারে ইঙ্গিতে বোঝাতে চাচ্ছে তার ভালোবাসার কথা। আমি বুঝেও না বোঝার ভান করে থাকি। যেমন আছি তেমনও ভালো আছি। দরকার কি নিজের জীবনে অন্য কাউকে জড়ানোর? কিন্তু আমার মন বড্ড বেশি চাচ্ছে মোহনার ভালোবাসায় জড়াতে। জানি না আর কতদিন থাকতে পারবো। কফি হাউসে সেই আড্ডাটা এখন আর নেই। খুব সকালে মোবাইলের কলার টোনে শান্তির ঘুমটা আমার থেকে অবসর নিল। আমি জানি এত সকালে শুধুমাত্র মোহনা ছাড়া কেউ কল দেয় না। কলটা ধরলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সকালে কল দিয়েছো কেন? এত সকাল মানে? এখন 8টা বাজে। তো কি হয়েছে? তুমি আজকে একটু তাড়াতাড়ি আসতে পারবা? কেন গো? তোমার সাথে কিছু কথা আছে আমার। আচ্ছা আসবো, এখন রাখি, বাই। বাই। আমি বুঝতে পেরেছি মোহনা আজকে আমাকে কি কথা বলবে। হয়তো মোহনা আমাকে আজ প্রপোজ করবে। হায় রে কপাল! আমি জানতাম মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, কিন্তু আমার কি কপাল। কথা বলতে বলতে ফ্রেশ হয়ে নিলাম। ব্রেকফাস্ট করতে যেয়ে দেখি আব্বু টেবিলে নাস্তা করতেছে। আমিও বসে পড়লাম। আব্বু, কখন আসলে? এই তো রাতে আসছি। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। এইভাবে আর কতদিন? বুঝতে পারলাম আব্বু আমার গেট আপের কথা বলছে। এই তো আর কিছুদিন। আমার কি টাকার অভাব যে তুই এইভাবে চলাফেরা করিস? আব্বু, সেটা না, আমার সাধারণভাবে চলতে ভালো লাগে।
আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি নিজেকে পাল্টে ফেলবো। ব্রেকফাস্ট করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। মোহনার বর্ণিত পুকুর পাড়ে যেয়ে দেখি মোহনা আজকে খুব সুন্দরভাবে সেজেছে, একেবারে পরীর মতো লাগছে। কাশি দিলাম। তাহলে আসছো তুমি? না আসলে কি আর কোনো উপায় আছে? তোমাকে আমার কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন করছো? তুমি তো জানোই আমি কারোর সাথে প্রেম করি না, কিন্তু একজনকে না আমার খুব ভালো লাগে, মানে আমি তাকে ভালোবাসি। সেই সৌভাগ্যবান? সে আর কেউ না, সে হলো তুমি। এই বছরের চেষ্টা জোকস এইটা? আমি কিন্তু মজা করছি না, আমি সিরিয়াস। এইটা কি বললে তুমি? আমি সত্যি তোমাকে ভালোবাসি, সেই প্রথম দিন থেকে, একদিন তোমাকে প্রথম দেখি। আমার মতো একটা খ্যাত ছেলেকে করুণা করছো? তোমার কি মনে হয় আমি তোমাকে করুণা করছি? আমি কিন্তু তোমাকে সত্যি ভালোবাসি, আমাকে বিশ্বাস করো। দেখো মোহনা, আমি তোমাকে একজন ভালো বন্ধু মনে করি, এর বেশি আর কিছুই না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি দুঃখিত। এবার মোহনা নিজের ব্যাগে কি যেন খুঁজছে, পেয়েছে মনে হয়। ও মাগো, এটা দেখি একটা চাকু, সাইজটা অনেক বড়। আমার দিকে এগিয়ে আসে, সাথে হাতে চাকু নিয়ে। কিসের সাথে বেঁধে নিচে পড়ে গেলাম। এটা তো গাছের শেকড়। হায় রে শেকড়, শেষে তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোকে তো আমি পরে দেখে নেব, আগে এই গন্ডিটাকে দেখে নেই। তারপর মোহনা আমাকে টেনে তুলে একটা গাছের সাথে চেপে ধরলো, যেমন একটা সাপ তার শিকড়কে আষ্টে পিষ্টে চেপে ধরে। মোহনা আমার বুকে চাকু ধরে এবং বলল, ভালোবাসা দিবি কিনা বল। তুমি আমাকে তুই করে বলছো কেন? রাখ তো তুই, ভালোবাসা কিনা। দেখো, এটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? প্রথমত, আমি গরিব করে ছেলে, তুমি ধনী লোকের মেয়ে। তারপর আবার তুমি সেই রকম সুন্দরী, আমি তোমার যোগ্য না। তুমি এটা বুঝতে চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসবে, এটাই শেষ কথা। তুমি একটু বোঝার চেষ্টা করো মোহনা। আমি কিছু জানি না আর বুঝি না। আমাকে যদি ভালো না বাসো, তাহলে কিন্তু আমি নিজেকে এই চাকু দিয়ে শেষ করে দেব। দেখেন, এটা কি রকম জ্বালা। এখন আমি কি করব? যদিও আমি মোহনাকে পছন্দ করি, কিন্তু আমার একটা অতীত আছে। মনের ভেতর থেকে একটা বাধা আছে, আবার না বলতেও পারছি না। কারণ আমি জানি মোহনাকে এমন রাগে, যখন তখন কিছু করে ফেলতে পারে। দেখি বোঝাতে পারে কিনা। এই কি করছো? হাতটা কেটে যাবে তো। যাক কেটে, তাতে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। দেখো পাগলি, এমন করে না, যখন তখন কিছু হয়ে যেতে পারে। হো, এ বলে মোহনা নিজের হাতটা কাটতে চেষ্টা করছে, আর আমি বারবার হাতটা সরিয়ে দিয়েছি। মোহনা এমন জেদ করছে যেন আজ সে হাত কাটবে তো কাটবেই। এভাবে মোহনাকে বাধা দিয়ে যে অসাবধানতা বশত আমার চাকু আমার লেগে কিছুটা কেটে যায়। অল্প কেটেছে, কিন্তু রক্ত পড়ছে বেশ। এবার শুরু হলো আর এক মহাকাব্য। মোহনা আমার কাটা জায়গা ধরে কান্না শুরু করলো, এমন কান্না শুরু করলো যেন আমার থেকে বেশি লাগছে ওর। একেবারে সিনেমার মতো হলো। যখন নায়কেরা হাত কেটে যায়, তখন নায়িকা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে যেমন বেঁধে দেয়, সেরকম মোহনায় নিজের সালোয়ারের ওনাটা ছিঁড়ে আমার হাতে বেঁধে দিল। এই পাখিটাকে নিয়ে যে কি করি আমি, একেবারে পাগল। অনেকক্ষণ পর মোহনা মুখ খুলল। খুব লেগেছে তাই না? না, একটুও লাগেনি। সত্যি বলছো তো? আচ্ছা, এমন পাগলামির কি কোনো মানে আছে তুমি বলো? আমি না তোমাকে খুব ভালোবাসি। আমিও তো তোমাকে পছন্দ করি, কিন্তু আমার মন যে সায় দিচ্ছে না। কেন? আমার একটা কালো অতীত আছে, যেটা আমি ভুলতে চাচ্ছি, কিন্তু পারি না। আমাকে বলো, তুমি জানো না কষ্ট শেয়ার করলে মন হালকা হয়। তুমি বলছো? হ্যাঁ বলছি, তুমি আমাকে বলো। বলার আগে তোমাকে একটা কথা বলছি। আমি তোমাকে অনেক কিছু লুকিয়েছি আমার সম্পর্কে। আমাকে প্লিজ বলবো না? আচ্ছা ঠিক আছে। শোনো তাহলে, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমরা তখন চট্টগ্রামে থাকি। আমার আব্বুকে সম্পত্তি দেওয়া হয়। তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল পদে উত্তীর্ণ হয়। এর মধ্যে মোহনা বাধা দিল। দাঁড়াও, তোমার বাবা মেজর? হুম। আমাকে আগে বলোনি কেন তুমি? ঘটনা বলার আগে তোমাকে বলেছিলাম আমি তোমার কাছ থেকে অনেক কিছু গোপন করেছি। বলেছিলে। তাহলে এখন অভিমান করার কি আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি বলতে থাকো। যেখান থেকে বলছিলাম, আব্বুর পদোন্নতি পাওয়ার আমাদের কোনো খুশির সীমা ছিল না।
আমরা একটা গেট টুগেদারের আয়োজন করি পারিবারিকভাবে। সেখানে আব্বুর সাথে যারা কাজ করতো তারা সহ আমাদের কিছু আত্মীয় এসেছিল। আমাদের পার্টিতে আমি প্রথম দেখেছিলাম নিশাদকে। 1 মিনিট, নিশাদকে? আমার কালো অতীত। ও আচ্ছা, একটা কথা বলবো? আমি কথার ভিতরে প্রশ্ন করছি বলে তুমি রাগ করছো না তো? আরে না, কোনো সমস্যা না। আচ্ছা তুমি বলো। ওকে, নিশাদ হলো আমার আব্বুর কলেজের মেয়ে। নিশাদের বাবাও একজন মেজর। নিশাদ দেখতে ছিল অপরূপ সুন্দরী। প্রথম দেখায় আমি আমার হৃদয়ের হরিণীর রাজা তাকে রানী বানিয়ে ফেলি। আব্বু নিশাদের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। জানতে পারি আমরা সেম ক্লাসে পড়ি, তবে আলাদা স্কুল। ওই পার্টিতে নিশাদের সাথে অনেক কথা বলি। এক ফাঁকে আমি ওর নাম্বারটা নিই এবং আমারটা আমি ওকে দিই। নিশাদকে বলি রাতে আমি কল দেব। পার্টি শেষ হলে ওরা চলে যায়। আমি আমার ভেতরে খালি অনুভব করি, তবে কি এটাই ভালোবাসা? রাতে আমি নিশাদের নাম্বারে কল দিই। একবার রিং হতে ধরে ফেলে। মনে হয় আমার কলেরই অপেক্ষা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করো এখন তুমি? এই তো তোমার সাথেই কথা বলছি। ও আচ্ছা, এভাবে আমাদের কথা চলতে থাকে রোজ। আমি আগের থেকে আরো বেশি পরিমাণে নিশাদের প্রতি দুর্বল হয়ে পড়ি। নিশাদের কথা শুনে আমি বুঝতে পারি নিশা তো আমার উপর দুর্বল। কিন্তু একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফোটে না। আমারও লজ্জা করতো বলতে। এভাবে কয়েক মাস কেটে গেল। একদিন দেখলাম নিশাদকে কেউ একজন প্রপোজ করেছে। বুকের ভেতর যেন কেমন করে উঠল, কিন্তু নিশাদ তার প্রপোজটা গ্রহণ করেনি। আমি নিশ্চিত নিশাদ আমাকে ভালোবাসে, কারণ যে প্রপোজ করেছে সে দেখতে স্মার্ট এবং ধনী ঘরের ছেলে। আমিও বা কম কিসে। কিন্তু বুঝলাম এবার লাজ লজ্জা বিসর্জন দিয়ে তাকে প্রপোজ করতে হবে। এভাবে নানা চিন্তায় দিনটা কেটে গেল। আমি ভাবছি কিভাবে নিশাদকে প্রপোজ করব। ওর সামনে গেলে তো আমার কথা মুখ দিয়ে বেরই হয় না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নাই। সকালে আম্মু ডাকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে স্কুলের উদ্দেশ্যে মানে নিশাদের সাথে দেখা করতে বের হলাম। দূর থেকেই দেখতে পেলাম আমার বইটা আসে। আজকে ওকে খুব সুন্দর লাগতেছে দেখতে। আমার কাছে আসতেই বড় রকমের একটা ক্রাশ খেলাম। মুখ বন্ধ করো, মাছি ঢুকবে। ও হ্যাঁ, কি বলছো জানো? আরে কি দেখছো এমন করে? কুকু কই, কিছু না তো। আমি দেখলাম তুমি আমার দিকে তাকিয়ে আছো। আমার বইটাকে দেখছি। কিছু বলছো? না তো। ও চলো হাঁটি। আচ্ছা চলো। তারপর আমি আর নিশাদ হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা একটা ফুচকার দোকানের সামনে আসলাম। নিশাদ বলল, চলো না ফুচকা খাই। আচ্ছা চলো। আমি ভাবলাম এ একটা সুযোগ, একটা এক্সট্রা অর্ডিনারি প্রপোজ করে নিশাদকে চমকে দেব। আমি একটা ফুচকা নিয়ে নিশাদের সামনে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলাম আমার মনের জমানো কথাগুলো। ওগো লালনা, তুমি কি হবে আমার রানীহীন রাজ্যের রানী? হবে কি আমার সকালের ঘুম ভাঙানোর অ্যালার্ম? হবে কি রাতে চন্দ্রবিলাসের সাথী, রাতে ঘুমানোর কোলবালিশ? নিশাদ ফুচকাটা নিয়ে খেয়ে নিল এবং বলল, আমি হব, তোমার হব এবং তোমারই হব। এটা সিনেমা না, তাই কেউ কাউকে জড়িয়ে ধরেনি। এভাবে আমাদের পথ চলা শুরু হলো। রোজ একসাথে ঘুরে বেড়ানো, ফুচকা খাওয়া ইত্যাদি ইত্যাদি। নিশাদ আমাকে খুব কেয়ার করত। একেবারে পাক্কা কিনির মতো আমার উপর নিচের কথা খাটাতো। আমি না শুনলেও আমার উপর অভিমান করত। আমাকেও অভিমান ভাঙাতে হতো। এবার বাস্তবে আসলাম মোহনার প্রশ্ন শুনে। মোহনা বলল, তুমি কি নিশাদকে খুব ভালোবাসতে? খুব ভালোবাসতাম আমি। এই পর্যন্ত যা শুনলাম তাতে বুঝলাম তুমি আর নিশাদ সুখেই ছিলে। ছিলাম তো। তাহলে কালো অতীত আসলো কোথা থেকে? পুরোটা না শুনলে বুঝতে পারবে না। আচ্ছা, মানুষের জীবনে সুখ চিরদিন থাকে না। বছরখানেক আমার জীবনটা স্বপ্নের মতো কাটলো, কারণ হলো নিশাদ। কিন্তু কিন্তু কিছুদিন পর থেকে আমার জীবনটা পাল্টে যেতে লাগলো। নিশাদ কেমন যেন হয়ে গেল। আমার সাথে ঠিক মতো কথা বলে না, দেখা করে না, আমাকে এড়িয়ে যেতে লাগলো। অচেনা মানুষের মতো আমার সাথে ব্যবহার করতে লাগলো। নিশাতের এত অবহেলা আমি আর নিতে পারছি না। নিশাতের সাথেও 3 দিন কথা বলি নাই। ফোন করেছি, ধরে না। আবার স্কুলের সামনে গিয়েছি, কিন্তু ওকে স্কুলে আসে দেখিনি। কি হয়ে গেল এটা আমার?
নিজেকে আর ঠিক রাখতে পারছি না। আজকে নিশাদের স্কুলে গেলাম এই আশায় যে নিশাদ আসবে। কিছুক্ষণ থাকার পর নিশাদকে দেখতে পেলাম। মনের ভেতর একটা শান্তির পরশ বয়ে গেল। নিশাদকে দেখতে আজ এতটা শুকনো লাগছে কেন? ওর কি কিছু হয়েছে? আমি দৌড়ে নিশাদের কাছে গেলাম। তোমার কি হয়েছে নিশাদ? ঠিক আছে তো? আমি ঠিক আছি। তোমাকে এতদিন পর দেখলাম, তোমার মুখটা এত শুকনো কেন? বলছি তো আমার কিচ্ছু হয়নি। তোমার ফোনে কল দিলাম, ধরলে না। এতদিন তোমার সাথে আমার দেখা নেই, স্কুলে আসলেও না। জানো এই কয়দিনে তোমার সাথে দেখা না করে এবং কথা না বলে আমি কতটা কষ্ট ছিলাম। ও, এসব ন্যাকামো বাদ দাও তো। তোমার এসব ন্যাকামো মনে হচ্ছে? ন্যাকামো ছাড়া আর কি? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আগে তো এমন ছিল না। এসব বাদ দাও, পথ ছাড়ো, আমি স্কুলে যাব। আগে তো আমার সাথে কথা বলার জন্য কত ক্লাস বাদ দিয়েছো, আর এখন ক্লাস বড় হয়ে গেল। আমার পথ ছাড়ো। এমন পাল্টে গেলে কেন তুমি? কিসের পাল্টে গেলাম আমি? ক্লাস বাদ দিয়ে তোমার এসব ফালতু কথা শোনার টাইম নাই আমার কাছে। আমার কথাগুলো তোমার কাছে ফালতু মনে হয়? তো আর কি? শোনো, আমাকে আর ডিস্টার্ব করবে না। আমি কি তোমাকে সত্যিই ডিস্টার্ব করি? হ্যাঁ করো, তোমার সাথে আর আমি সম্পর্ক রাখতেই পারবো না। এমন কথা তুমি বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নিশাদ। উফ, চুপ করো তো। এসব শুনতে আর আমার ভালো লাগছে না। প্লিজ তুমি এমন করো না আমার সাথে। হাত ছাড়ো। না, আমি ছাড়বো না। হাত ছাড়ো বলছি। আমি ছাড়বো না, তাহলে তুমি চলে যাবে। তোর সাহস হলো কি করে আমার হাত ধরার? নিশাদের কথা শুনে থ মেরে গেলাম আমি। চর মারলেও সেটা ব্যথা লাগেনি, কিন্তু যেটা বললো সেটাই লাগলো। তোর সাথে রিলেশনে জড়ানো আমার একটা বড় ভুল ছিল। তোর মতো একটা খ্যাতির সাথে এতদিন ছিলাম, এটাই তোর ভাগ্য। আমাকে আর ফোন দিবি না, আর আমার সাথে কথা বলার চেষ্টাও করবি না। কথাগুলো মাথায় থাকে যেন। আমার কথা শোনো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার সাথে এমন করো না প্লিজ। বলছি না, আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। ঠিক আছে, আমায় ছাড়া যদি তুমি ভালো থাকো তাহলে তুমি ভালো থেকো। একটা কথা, তুমি আমি চিরকাল ভালোবেসে যাব। অনেক কষ্টে বললাম, ওখান থেকে চলে আসলাম, আর কথা বলতে পারলাম না। ওখানে থাকলে আমি কেঁদে দিতাম, কিন্তু পুরুষ মানুষের কান্না মারায় না। ভালো থাকুক নিশাদ। ফ্ল্যাশব্যাক ফিরে দেখা। আসার সময় যদি সোহেল পেছন ফিরে একবার তাকাতো তাহলে সে যেটা দেখতো হয়তো সেটার জন্য সে প্রস্তুত থাকতো না। কারণ সেই সময় নিশাদ সেই রাস্তায় বসে কাঁদতেছিল। নিশাদের এত কান্না পাচ্ছিল যে সে কাঁদতে পারছিল না, শুধু বসে বসে ফোপাচ্ছিল। ডান হাত যে রাস্তায় আঘাত করছিল বারবার, কারণ সেই ডান হাত দিয়ে সোহেলের মুখে চর মেরেছে। নিশাদ নিজেকে খুব বড় অপরাধী ভাবছে, কারণ সে সোহেলকে ধোঁকা দিয়েছে। কিন্তু এছাড়া তার কাছে আর কোনো রাস্তা ছিল না। নিশাতের এমন অনুশোচনার কারণ কি জানেন? তাহলে নিশাতের মুখে শুনুন। নিশাতের অনুশোচনার কারণ জানতে আমাদের সাথেই থাকুন এবং আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। নিশাতের এমন অনুশোচনার কারণ কি জানেন? তাহলে নিশাতের মুখেই শোনেন। আমি এটা কি করলাম? আমার কলিজাকে আমি নিজেই আঘাত করলাম, নিজেই কষ্ট দিলাম। এই ছাড়া বা আর কি বা করতাম আমি? আমার এই ক্ষণিকের জীবনে আমি সোহেলকে চড়াতে চাই না, বুঝছেন না তো? তাহলে বুঝিয়ে বলি আপনাদের। কয়দিন আগেই আমি স্কুল থেকে বাড়িতে ফিরে আছি। অনেক দুর্বল লাগছিল, তারপর সবকিছু কেমন যেন ঘোরাচ্ছিল, আর কিচ্ছু মনে নেই। আমার যখন হুঁশ ফিরে আসে তখন নিজেকে সাদা কাপড় বেষ্টিত জায়গায় দেখলাম। আচ্ছা, আমি কি মারা গেলাম? মৃত্যুর অমোঘ সত্য তাহলে আজ আমাকে জীবনে প্রতিফলিত হলো। কেউ যেন এগিয়ে আসছে। আরে, এ তো আমার আম্মু। একটু খেয়াল করে দেখলাম আমি তো হসপিটালে আছি। তার মানে আমি এখনো এই সুন্দর ধরনীতে অবস্থান করছি, মারা যায়নি। আম্মু এসে কান্না শুরু করে দিল। আমি বললাম, কাঁদছো কেন আম্মু? আমার কি কিছু হয়েছে? না, তোমার কিছু হয়নি, তুমি ঠিক আছো। তাহলে তুমি কাঁদছো কেন? তুমি অসুস্থ ছিলে তো, তাই। আমি তো ঠিক আছি, এখন আর কেঁদো না। আচ্ছা। তবুও আম্মু কাঁদতে কাঁদতে চলে গেল। মা মুখে কিছু না বললেও আমি ভালোভাবেই বুঝতে পারছি আমার বড় একটা কিছু হয়েছে। আমার চোখে ঘুম হানা দিচ্ছিল, তাই ঘুমিয়ে গেলাম। বিকেলের দিকে একটু বেটার লাগছিল, তাই বাইরে বের হলাম। কাদের যেন কথার আওয়াজ পাচ্ছি। ওই তো আম্মু। আম্মু আর ডাক্তার আঙ্কেল কথা বলছে।
ডাক্তার আঙ্কেল খুব অমায়িক মানুষ, আমাকে খুব স্নেহ করেন। দেখি ওনারা কি বলেন। আমার মেয়ের কি বাঁচার কোনো রাস্তা নেই? অন্তত দুঃখপ্রীত ভাবে বলতেছি, কোনো রাস্তা নেই। নিষাদ আর মাত্র কয়েক মাসের অতিথি এই জগতের। এটা আমি কি শুনছি? আমি তাহলে মারা যাব? আমার কি হয়েছে? আমি মারা গেলে আমার সোহেলের কি হবে? ওর খেয়াল রাখবে কি? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তাহলে আমরা কিছু করতে পারবো না? না, আর কিছু করার নেই। ব্রন ক্যান্সার দ্রুত নিষাদের শরীরে ছড়িয়ে পড়ছে। এখন আমরা অপারেশন করতে পারি, তার সম্ভাবনা 1%। সো এখন আপনাদের ইচ্ছা। আমরা অপারেশন করতে চাই। আমাদের কলেজের টুকরাকে আমরা হারাতে পারবো না। আপনাদের ইচ্ছা, তবে অপারেশন 1 সপ্তাহ খানিক পরে হবে। একটা কথা, এইসব কথা নিঃস্বার্থ মামনিকে বলবেন না, কারণ ও ক্যান্সারের কথা শুনলে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, যেটা এখন খুবই বিপজ্জনক। এই সময় সবচেয়ে বেশি দরকার মনে জোর। আর হ্যাঁ, ওকে সবসময় হাসি খুশির ভিতরে রাখবেন। আচ্ছা। এগুলো শুনে তো আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার কপালে এটাই ছিল। কি আর করার আছে? মহান আল্লাহ তাআলা আমার আমার তকদিরে যে রেখেছিল সেটাই হবে। আমি নিজেকে নিয়ে চিন্তিত না, আমি চিন্তিত সোহেলকে নিয়ে। আমি জানি সোহেল আমাকে নিজের চেয়েও ভালোবাসে। আমার কিছু হলে সোহেলের অবস্থা কি হবে জানি না। সোহেলকে বাঁচাতে হলে ওর মনে আমার প্রতি ভালোবাসার পরিবর্তে ঘৃণার জন্ম দিতে হবে। তাহলে আর আমার কথা ওর মনেই পড়বে না। আমার কষ্ট হলেও সোহেলকে বাঁচানোর জন্য আমাকে সব কিছু করতে হবে। হ্যাঁ, নিশাত নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্যই নিজেকে সাহেলের কাছ থেকে ঘৃণার পাত্রে পরিণত করে। সে নিজের ভালোবাসাকে ওই সব কিছু করেছিল যেগুলো করা দরকার। নিশাত কিন্তু কম কষ্ট পায়নি। সাহেলকে দেওয়া প্রত্যেকটা কষ্টের আঘাত সেও সমান পেয়েছে, এমনকি বেশি। অন্যদিকে সাহেলের পাগলের মতো হয়ে যায়, সবসময় নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতো, কারোর সাথে কথাও বলতো না। কাঁদতে কাঁদতে নিজের চোখে বানিয়ে অনেক ফুলে ফেলেছে। ওকে দেখতে এখন অদ্ভুত লাগে। একবার নিজের হাতে রক কাটতে চেয়েছিল, কিন্তু সাহেলের আব্বু দেখে ফেলেছিল, তাই সে যাত্রায় রক্ষা পায়। বাড়ির লোক আমার এমন পরিবর্তন মেনে নিতে পারেনি। আব্বু সবসময় আমার সাথে থাকতো, কারণ একবার আত্মহত্যার চেষ্টা করেছি। এমন মানসিক আঘাত সহ্য করতে পারেনি, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। এর ভিতরে আবার আমার বাবাকে বদলি করা হয় অন্য একটা রেঞ্জে। ভালো চিকিৎসার জন্য সালেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরিবারের ভালোবাসায় এবং সেবায় আমি আস্তে আস্তে ভালো হতে থাকি এবং একসময় আমি ভালো হয়ে যাই। কিন্তু এর ভিতরে কেটে যায় 5 মাস। কিছু মাস আগে অপরদিকে নিশাতের অপারেশনের দিন ঘনিয়ে এসেছে। সে একটিবারের জন্য আমাকে দেখতে যায়, কিন্তু দেখে তাদের বাড়ি শূন্য হয়ে পড়ে আছে। বিমর্ষ হৃদয় নিয়ে সে বাড়ি ফিরে আসে এবং আব্বুর কাছ থেকে জানতে পারে শৈলের আব্বুর বদলি হয়ে গেছে। নিষাদ ভাবে শেষ দেখাটাও হলো না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, অনেক কষ্ট আর বেদনার সাক্ষী হয়ে। আজকে নিশাতের অপারেশন, কিন্তু নিশাতের মনের ভিতর কালবৈশাখীর ঝড় বয়েছে। সে মৃত্যুর আগে মাত্র একটিবার সোহেলকে দেখতে চেয়েছিল, কিন্তু সেটাও তার কপালে নেই। অপারেশনের সময় হয়ে গেছে। সকালের কাছ থেকে বিদায় নিয়ে অপারেশন থিয়েটারে প্রবেশ করে নিশাত। প্রথমে নিশাতকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করা হয়। তারপর অপারেশন চলতে থাকে। অপারেশন চলছে 2 ঘন্টা ধরে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বেঁচে যায় নিশাত। বাড়ির সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে, কেননা বিপদে পড়লে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করেন। অপারেশন হয়ে যাওয়ার কিছুদিন পর নিশাতকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পুরোপুরি সুস্থ হতে তার মাসখানেক সময় লাগে, কিন্তু এখন আর সে আগের প্রাণোচ্ছল সাদা হাসি খুশি নিশাত নেই। সবসময় মনমরা হয়ে থাকে, নিজেকে আড়াল করে রাখে সবার থেকে, কারণ তার সোহেল তো আর তার জীবনে নেই। সোহেলকে খোঁজার চেষ্টা করে নিশাত, কল দেয় সোহেলের নাম্বারে, কিন্তু সেটা সবসময় বন্ধই থাকে। কিন্তু কেমনে পাবে, তার ঠিকানা তো জানে না। নিশাত খুঁজতে লাগুক সোহেলকে। ততক্ষণে আমরা সোহেলের ঘটনায় আসি। সুস্থ হওয়ার পর সোহেল আগের মতো একা একা থাকতো। সোহেলের অবস্থা দেখে সোহেলের পরিবারও কষ্ট পায়। সোহেল নিজের পরিবারের কষ্ট দেখে সিদ্ধান্ত নেয় নিজেকে পাল্টে ফেলার, নিজের মনকে
মনকে বোঝায় যে আমি কেন একটা বিশ্বাসঘাতকের জন্য নিজের পরিবারকে কষ্ট দেব আর নিজে বা কষ্ট পাব। তাই নিজের অতীতকে ভোলার চেষ্টা করি আমি, যে যথাসম্ভব মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করব, কারণ মেয়েদেরকে দেখলে আর নিশাতের কথা স্মরণে চলে আসে। তাই সেদিন থেকে নিজের পরিচয় গোপন করে আর খ্যাতের মতো চলাফেরা করি। আমার অতীতের ঘটনা তো শুনলেন, এবার বর্তমানে আসি। আমার অতীতের ঘটনা বলা শেষে পাশে তাকিয়ে দেখি মোহনা নীরব হয়ে কাছে। একে তুমি কাছো কেন? এই বয়সে তুমি এত বড় ধাক্কা খেয়েছো, এত কষ্ট পেয়েছো, অথচ কাউকে কিছু বুঝতেও দাও না, সবসময় হাসি খুশি থাকো। আসলে আমি নিজের কষ্ট নিজের মধ্যে জমা করে রাখতে শিখে গেছি, তাই। তুমি কি জানো না কষ্ট শেয়ার করতে হয়? জানি, কিন্তু কাকে বলতাম আমি? বলার মতো কেউ যে ছিল না। আমাকে তুমি একবার সুযোগ দিয়ে দেখো, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সকল কষ্ট দূর করে দেবো। ট্রাস্ট করে দেখো একবার। হাত ধরে পড়ল। আমার আর কিছু বলার নেই। আমার যে এখন একজোড়া বিশ্বস্ত হাত দরকার, যেটা ধরে আমি আমার জীবন নদীটা পার করতে পারবো। আমিও শক্ত করে ওর হাতটা ধরে বোঝে দিলাম ওকে কতটা দরকার আমার। ওর চোখের মূল্যবান পানি আলতো করে মুছে দিলাম। শোনো একটা কথা, আজ থেকে ভালোভাবে চলবে। আর হ্যাঁ, কোনো মেয়ের দিকে একদম তাকাবে না, তাকালে কিন্তু চোখ তুলে নেবো আমি। বাপ্পা, প্রথম দিনে এত শাসন, না জানি পরবর্তীতে আমার কি অবস্থা হবে। এখন থেকে এমনই হবে। যে হুকুম মহারানী। এবার নিজেকে পাল্টানোর সময় চলে এলো। এই জীবনটা আমার আর ভালো লাগে না এখন, যদিও আগে ভালো লাগতো। বাড়ি চলে আসলাম। দুপুরে খাওয়ার টেবিলে গেলাম, সবাই আছে। আব্বুকে বললাম আমার কিছু টাকা লাগবে আব্বু। কি করবি বাবা? এখন সময় এসেছে নিজেকে পাল্টাবার। সত্যি বলছিস বাবা? হুম। এই নে ক্রেডিট কার্ড। এটা কি করব? এত লাগবে না। না, তুই রাখ বাবা, তোর যত লাগে তত খরচ করিস। আমার কাছে তো কিছুই চাসনি, তুই দিয়েই নিস না। আচ্ছা, তারপর কে আমি মার্কেটে গেলাম। কোনো স্টাইলিশ জামা কাপড় পরি না, এই জন্য সবকিছু কিনতে হবে। সবকিছু কিনলাম। তারপর ঘড়ির শোরুমে যে লেটেস্ট ঘড়ি কিনলাম এবং লেটেস্ট স্টাইলে নিজের চুল কাটলাম। সবকিছু কেনা শেষ, তাই বাড়ি চলে আসলাম। তারপর খেয়ে দিয়ে এক ঘুমে সকাল। ভাবি ডেকে তুললো। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। ভাইয়া বলল, জি ভাইয়া। কলেজে যাওয়ার সময় আমার বাইকটা নিয়ে যাস। কেন ভাইয়া? নতুন লুকে যাচ্ছিস, বাইক না হলে কি হয়? মেয়েরা পছন্দ করবে না। আরে তোমরা কি শুরু করলে? আমরা তো সত্যি কথাই বলছি। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি বাইক নিয়ে যাব। ব্রেকফাস্ট করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশ্য বাইক নিয়েছি সাথে। কলেজ গেট দিয়ে প্রবেশ করার সময় লক্ষ্য করলাম সবাই আমার দিকে অভাব বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকানোরই কথা, কলেজের খ্যাদ্রে আজকে হিরোর লুকে এসেছে। দামি শার্ট, জিন্স, কেস, চোখে সানগ্লাস, লেটেস্ট হেয়ার কাটিং। অবাক হবে না কেন? তাসনিম ও তার বান্ধবী দল মনে হয় সবচেয়ে বেশি অবাক হয়েছে, কারণ তাসমিমের মুখটা হা হয়ে গিয়েছে আমাকে এই লোকে দেখে। আমার অবশ্য ভালোই লেগেছে। বাইকটা গ্যারেজে রেখে ক্লাসের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। আজকে দেখলাম সবাইকে আমার সাথে কথা বলছে, এমনকি কয়েকটা মেয়ে ফ্রেন্ডশিপ করে গেল আমার সাথে। বলতে গেলে ক্লাসের মধ্যমণি হয়ে গেলাম। মোহনাকে একটু রাখিয়ে দিই, রাখলে ওকে আরো কিউট আর সুন্দর লাগে। তাসনিমের কয়েকটা বান্ধবী আসলো আমার কাছে, যারা আমাকে রোজ অপমান করত খ্যাত বলে, অথচ আজকে আমাকে সুন্দর স্মার্ট বলে প্রশংসা করছে। একেবারে গিরগিটির স্বভাব। তবুও আমি মোহনাকে রাগানোর জন্য ওদের সাথে হেসে হেসে কথা বলতে লাগলাম। আজকে তাকিয়ে দেখি মোহনার সুন্দর মুখটা রাগে লাল হয়ে গেছে। তারপর স্যার ক্লাস করিয়ে গেলেন। মোহনা বাইরে চলে গেল, একটা কথা বলো না আমার সাথে। বুঝলাম ভালোই রেগে আছে, যাই অভিমানটা ভাঙিয়ে আসি। বাইরে এসে দেখি মোহনা মন খারাপ করে বসে আছে আমাদের প্রিয় জায়গায়, অর্থাৎ সেই কৃষ্ণচূড়া গাছের নিচে একেবারে গাল ফুলিয়ে বসে আছে। আমি যে ওর পাশে বসলাম, আর মোহনা অন্য পাশে ঘুরে বসলো। আমি ওকে আমার কাঁধ দিয়ে ওর কাঁধে ধাক্কা দিলাম। মোহনা রাগে চোখে আমার দিকে তাকালো। আমি আহ্লাদে সুরে বললাম, কি হয়েছে বাবু? কিসের বাবু? তুমি আমার বাবু না? আমি কারো বাবু না, আর তো অন্য কেউ আছে। আমি তো এমনি কথা বলছিলাম। আমি কিছু জানি না। তাহলে আমি যাই। কোথায় যাবে? আমার বাবুকে খুঁজতে। পা কিন্তু ভেঙে দেবো। তাহলে তো লোকে তোমাকে খোড়ার গার্লফ্রেন্ড বলবে। হাসলে দেখো, একেবারে বান্দরের মতো। এই কথা শুনে আমি হাসি বন্ধ করে দিলাম। আমি একটু অভিমান দেখে
মোহনা কি করে? আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলাম। মোহনা বলল, আমার বাবুটা কি রাগ করেছে? চুপ কি হলো, কথা বলছো না কেন? চুপ তুমি কথা না বললে আমি কিন্তু কেঁদে দেবো। চুপ। এবার সত্যি সত্যি কেঁদে দিল। হায় রে, আমি তো মজা করছিলাম, আর মোহনা কিনা সত্যি সত্যি কেঁদে দিল। আরে কাঁদছো কেন? চুপ, কেঁদো না লক্ষ্মীটি, তুমি কাঁদলে আমার কষ্ট হয়, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। এবার মোহনা কান্না থামালো, তারপর বলল, আমি কাঁদলে তোমার কষ্ট হয়? আমি তোমাকেই ভালোবাসি তাই। আচ্ছা একটা কথা বলি, তুমি আমাকে কেন ভালোবাসো? আজকে এইসব বলছো কেন? কেন ভালো লাগছে না আমার কথা? আচ্ছা ঠিক আছে, ভালোবাসি তাই ভালোবাসি। এবার ঠিক আছে? হুম, আচ্ছা তুমি তো নিষাদকে ভালোবাসতে না, আর এখন আমাকে ভালোবাসো কেন? নিষাদের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। চোখের সামনে বিশ্বাসঘাতকের ছবিটা ভেসে উঠল। মোহনাকে বললাম, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় বলে চলে আসলাম। আর কথা বলতে পারছি না, ওখান থেকে চলে আসলাম। মোহনা অবশ্য কয়েকবার ডেকেছিল, কিন্তু আমি চলে আসলাম। কেন যে অতীত মনে করিয়ে আমাকে কষ্ট দেয় আমি বুঝি না। অন্যদিকে মোহনা ভাবল, আমি তো শুধু একটু মজা করছিলাম, জানতাম না সোহেল এত কষ্ট পাবে, সব আমার জন্যই হলো। এই বলে মোহনা কান্না শুরু করে দিল। এমন সময় মোহনার বান্ধবী তাবাসসুম আসলো। মোহনার সবচেয়ে কাছের বান্ধবী হলো তাবাসসুম। মোহনা সব কথা তাবাসসুমকে বলে। সোহেলের সাথে রিলেশনের কথাও তাবাসসুম জানে, রিলেশনের কথা অন্য কেউ জানে না। তাবাসসুম বলল, কি হলো মোহনা, কাঁদছিস কেন? আমি সোহেলকে কষ্ট দিয়ে ফেলেছি। কিভাবে, একটু খুলে বলতো। তারপর মোহনা সব বলল। সব শুনে তাবাসসুম বলল, তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। আমি কি ইচ্ছা করে করেছি? আমি তো একটু মজা করছিলাম। কাঁদিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। সব ঠিক হয়ে যাবে, দেখিস। এখন ক্লাসে চল। চলো। তারপর মোহনা আর তাবাসসুম ক্লাসে গেল। তাবাসসুমের কথায় কিছুটা ভরসা পেয়েছে মোহনা। অন্যদিকে সোহেল বাসায় মন খারাপ করে বসে আছে। তার মনে এখন শুধুই নিষাদের অবাধ বিচরণ। সোহেল কিছুতেই নিজের মন থেকে নিষাদকে সরাতে পারছে না। মাথায় হাত দিয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ প্রচন্ড ব্যথা শুরু হয় সোহেলের মাথায়। আবারও সোহেল চিৎকার করে ওঠে। ফ্লোরে পড়ে যায় সোহেল। তার চোখে এখন ঘুম আসে, রাজ্যের ঘুম তার চোখে ভাসে। সোহেলের চিৎকার শুনে সোহেলের ভাবি আর মা ছুটে আসে। এসে তারা দেখে সোহেল ফ্লোরে পড়ে আছে। তাড়াতাড়ি করে তাকে নিকটস্থ ক্লিনিকে নেওয়া হয়। ডাক্তার সোহেলের মাথায় সিটি স্ক্যান করে। এদিকে সোহেলের এইরকম অবস্থার কথা শুনে বাবা আর ভাইয়া ছুটে আসে। ডাক্তার সিটি স্ক্যানের রিপোর্ট দেখে এবং বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, বেশি চিন্তা করেছে আর মস্তিষ্ক এটা নিতে পারেনি, তাই মাথা ব্যথার কারণে সেন্সলেস হয়ে যায়। আমার ছেলে ঠিক হয়ে যাবে তো ডাক্তার? চিন্তা করবেন না ম্যাম, সব ঠিক হয়ে যাবে। কত সময় লাগতে পারে? পুরো সুস্থ হতে 1-2 দিন সময় লাগতে পারে, তবে খেয়াল রাখতে হবে বেশি উত্তেজিত হয় না যেন, তাহলে কিন্তু আবার ব্যথা শুরু হবে। আচ্ছা, আমরা দেখবো ওকে। আমি কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলো প্রপারলি দিবেন ওকে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে ইনশাল্লাহ। আচ্ছা। ঘুম ভাঙলো আমার। একে আমি তো হসপিটালে, আমার কি হয়েছিল? দিন গিয়ে 2 ভাবি ভাব গেল। ভাবি বাইরে থেকে হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করলো। আমি বললাম, আমার কি হয়েছে ভাবি? তোমার কিছু হয়নি, মাথা ব্যথার কারণে তুমি জ্ঞান হারিয়ে ফেলো। আমার এখানে একদম ভালো লাগছে না, আমি বাড়ি যাব। তোমার ভাইয়া ডাক্তারের সাথে কথা বলেছে, ডাক্তার বলেছে বিকেলে নিয়ে যাওয়া হবে। তাড়াতাড়ি করো। তারপর বিকালে বাড়ি চলে আসলাম। বাইরে ঘুরতে যাব, কিন্তু ভাবি কিছুতেই যেতে দেবে না। আমি বললাম, এইভাবে কি শুয়ে থাকা যায়? কিছু করার নাই। আমি কি করব এখন? একদম ভালো লাগছে না। আচ্ছা, তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমায় গল্প শোনাই। আচ্ছা। তারপর ভাবি কোলে গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি এটা খেয়ালই নাই। রাতে যথারীতি ভাবিটাকে ঘুম ভাঙলো আমার। তারপর ডিনার করে আবার ঘুমের দেশে হারানোর প্রস্তুতি নিচ্ছি। তখন মোহনার মুখটা চোখের সামনে ভেসে উঠল। আজকে সারাদিন মোহনার সাথে কথাই বলিনি। খুব দেখতে ইচ্ছে করছে পাগড়িটাকে। আমার মোবাইলটাও পাচ্ছি না, কোথায় যে রাখলাম। না, কোথাও নেই। কালকে তো কলেজে যাচ্ছি, কালকে মোহনার সাথে কথা বলবো না। আস্তে আস্তে ঘুমন্ত পড়িতে হারিয়ে গেলাম।
সেখানে রয়েছে তার ঘুমন্ত রাজকন্যা, বাস্তবে যে কিনা মোহনা। ঘুমাতে থাকুক সোহেল, আমরা বরং মোহনার কাছ থেকে ঘুরে আসি। আজকে সারাদিন সোহেলের সাথে কথা বললাম না, কল দিলাম না, কিন্তু মোবাইলটা বন্ধ। সব আমারই দোষ। আমি কেন নিশাতির কথা বলতে গেলাম? এই বলে মোহনা কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। আজকে আর আমাকে ঘুম থেকে ডেকে দেওয়া লাগলো না, আমি নিজেই উঠলাম। ফ্রেশ হয়ে বাইরে গেলাম, দেখে কিচেনে ভাবি ব্রেকফাস্ট তৈরি করছে। আমাকে দেখে ভাবি বলল, কি ব্যাপার, আজকে ডাকা লাগলো না যে? এমনি ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা তুমি বসো, আমি ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। আচ্ছা। তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করলাম। তারপর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। আমার রুম থেকে বের হলাম, তখন ভাইয়া বলল, সোহেল, জি ভাইয়া। এই অবস্থায় কলেজে যেতে হবে না। আমি তো ভালো আছি। দরকার নাই, কালকে যাস। কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি সেটা কর। আচ্ছা। অগত্যা আমাকে আবার রুমে ফিরে আসতে হলো। আমি ভাইয়াকে বেশ ভয় করি, তাই আর কি করার। মোহনাকে আজকেও দেখতে পারবো না, এখন বাড়ি থেকে বের হতেও দেবে না। আরে দিনটা তো যে কোনোভাবে কাটছেই না। অবশেষে অনেক কষ্টের মাধ্যমে দিনটা পার করলাম। আজকে কলেজে যাব, ব্রেকফাস্ট করে রেডি হয়ে কলেজে যাব। এই সময় ভাইয়া আমাকে একটা স্মার্টফোন দিল। ভাইয়া বলল, তোর মোবাইল পরে ভেঙে গেছে, তাই নতুন একটা কিনে দিলাম। আচ্ছা। বাইকটা স্টার্ট করে কলেজের জন্য বের হলাম। কলেজের গ্যারেজে বাইক রেখে মোহনাকে খুঁজতে লাগলাম। ওই তো মোহনা, কিন্তু এ কি দেখছি আমি? নিজের কি অবস্থা করেছে সে! মোহনার দিকে তাকানোই যাচ্ছে না, চোখগুলো কোটরে ঢুকে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে, মুখটা একেবারে শুকনা, মনে হচ্ছে একটু শুকিয়েও গেছে। 2 দিনের নিজের কি অবস্থা করেছে! সব আমার দোষ। আমি যদি চলে না আসতাম তাহলে নিজের এই অবস্থা করতো না। অবশ্য আমার কোনো দোষ ছিল না। নিশাতের কথা শুনে নিজেকে সামলাতে পারিনি। সত্যি বলতে কি, যদিও নিশাত আমাকে ধোঁকা দিয়েছে, তবুও ওর জন্য এখনো আমার ভালোবাসা রয়েছে। প্রথম প্রেম বলে কথা, যখনই ওর কথা মনে হয় তখনই ওর সাথে কাটানো ভালো সুখ ও স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। সাথে সেই দিনের ওই কষ্টগুলো, এই দুটোই আমাকে কুরে কুরে কষ্ট দেয়। কথাগুলো ভাবতে ভাবতে মোহনার কাছে চলে আসলাম। মোহনার কাঁধে হাত দিলাম, ও কেঁপে উঠল। তারপর পেছনে তাকিয়ে আমাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যেন মনে হচ্ছে ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। ওকে ছাড়িয়ে দিয়ে ওর চোখে লবণাক্ত পানিগুলো মুছে দিলাম। বললাম, কাঁদছো কেন পাগলি? সব আমার দোষ, আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, তাই বলে আমাকে ছেড়ে চলে যেও না। আমি আর এমন করবো না। আরে কি সব বলছো? আমি তোমাকে কেন ছেড়ে যাব? তুমি আমার উপরে রাগ করেছো, তাই না? আমি তোমার উপর কেন রাগ করব? তাহলে আমার সাথে 2 দিন কথা বললি কেন? তারপর আমি মোহনাকে সবকিছু খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা বললাম মোবাইলটা ভেঙে গিয়েছিল। মোহনা শুনে তো আবার কান্না শুরু করে দিল। মেয়েটা এত কাঁদে কেমনে, আমি বাপু বুঝি না। যাই হোক, অনেক কষ্ট করে মোহনার কান্না থামালাম। তারপর দুজনে মিলে ক্লাস করতে গেলাম। এইভাবেই আমাদের খুনসুটিময় ভালোবাসা খুব ভালোভাবে চলছিল। একটা কথা, আমি যেহেতু এখন খ্যাত হয়ে চলি না, তাই এখন আমার অনেক বন্ধু, তাদের সাথেও আড্ডা দিতে সময় যে কখন চলে যায় খেয়ালই থাকে না। এখন আর তাসনিম আমাকে অপমান করে না, তবে আমার দিকে কেমন করে তাকায়। এই তাকানোর মানে আমি বুঝি, হয়তো এখন আমার স্মার্টনেস দেখেছে তাই। তবুও এইসবে আর জড়াতে চায় না, কেননা আমার জীবনে তো একজন জোরে আছে। একদিন সকালে আমি কলেজে আসতেছিলাম, মোহনা ছিল আমার সাথে। সেই সময় তাসনিম হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। তাসনিম বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি তোমার সাথে একলা কথা বলতে চাই। মোহনার দিকে তাকিয়ে মোহনা একবার আমার দিকে আর একবার তাসনিমের দিকে তাকালো, তারপর চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু আমি মোহনার হাত ধরে ফেললাম। তারপর ইশারায় দাঁড়াতে বললাম, তুমি যেন কি বলতে চাচ্ছিলে? কথাটা একটু ব্যক্তিগতই ছিল এবং গোপনীয়। যেটা বলার সবার সামনে বলো। আচ্ছা তাহলে বলেই ফেলি। আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, আসলে আমি তোমাকে ভালোবাসি। আমি সেই রকম অবাক হলাম। মেয়েটা বলে কি? অবশ্য বড়লোকের সুন্দরী মেয়েরা যেমন হয়। এইসব কি বলছো তুমি? একটা খ্যাতকে প্রপোজ করছো, লোকে জানলে কি বলবে? পূর্বের ব্যবহারের জন্য আমি সরি। এখন আমার কথার উত্তর দাও তো। আমিও সরি, আমার জীবনে অন্য কেউ আছে। কে সে? এই যে মোহনা। মোহনাকে কাছে টেনে বললাম, এই মোহনা। আমি তো জানতাম তোমার শুধু বন্ধু।
ছিলাম, কিন্তু এখন আমরা দুজন দুজনার। আরে ওর মধ্যে কি আছে যেটা আমার ভেতরে নেই? ও যেটা আমি সেটা নিয়েই খুশি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি বুঝছো না কেন? মোহনা আমার জীবন, আর ওকে আমি ভালোবাসে যাব। তুমি কিন্তু আমাকে চেনো না। আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়ি, না পেলে কাউকে সেটা পেতে দিই না। সেটা তোমার ইচ্ছা। আচ্ছা দাঁড়াও। এই বলে তাসনিম যেন কাকে ফোন করলো। কিছুক্ষণ পরে ওর বাবা এলো, যিনি কিনা স্থানীয় থানার ওসি। উনি এসে তাসনিমকে বললেন, কি হয়েছে মামুনি? আব্বু, এই ছেলে আমাকে ডিস্টার্ব করে, অপমান করে। আমাকে দেখিয়ে মেয়েটা বলে কি? এই ছোকরা, তোর সাহস হয় কিভাবে আমার মেয়েকে ডিস্টার্ব করিস, অপমান করিস? দেখুন, আপনি আমাকে ভুল বলছেন। আমি আপনার মেয়েকে ডিস্টার্ব করিনি এবং অপমানও করিনি, বরং ও আমাকে অপমান করত। আবার মুখে মুখে তর্ক করিস, একেবারে লকআপে ভরে দিব কিন্তু। আমাকে লকআপে ভরবেন? এত ক্ষমতা আপনার? কিছু সময় দাঁড়ান। আমি সাধারণত রাখি না, কিন্তু যখন রেগে যাই তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। দিলাম আব্বুকে ফোন। আব্বু অফিসে, বলল 5 মিনিটের ভেতরে আসতেছি। কয়েক মিনিটের ভেতরে আব্বু আসতো। সাথে অবশ্য অনেক অফিসার ছিল, সিপাই ইত্যাদি ইত্যাদি, কারণ তিনি অফিস থেকে এসেছেন। মোহনার বাবা আমার আব্বুকে দেখে সেলুট করলো। মেজর বলে কথা। আব্বু বলল, এখানে কি হয়েছে? এই ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করে, তাই ওকে একটু বোঝাতে আসছিলাম। ও আচ্ছা, আপনি কি ওর গায়ে হাত তুলেছেন? জি স্যার, একটা চর দিয়েছি, তাহলে আর আমার মেয়েকে ডিস্টার্ব করবে না। আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? কেন স্যার? আপনি জানেন ও কে? না স্যার। ও আমার ছেলে। আব্বুর এই কথা শুনে সকলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো, যেন আমি একটা এলিয়েন। আসলে আমি যে একজন মেজরের ছেলে সেটা কেউ জানেই না। আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। আপনার সাহস হয় কি করে আমার ছেলের গায়ে হাত তোলার? যাকে কোনোদিন আমি উচ্চস্বরে কথা পর্যন্ত বলি নাই, তাকে আপনি চড় মেরেছেন। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আমি বুঝতে পারিনি, সরি স্যার। কিসের সরি? আব্বু থাক না, ওনাকে যেতে দাও। আমার বাবু বলল বলে আপনাকে ছেড়ে দিলাম। আব্বু আমাকে আদর করে বাবু বলে। আচ্ছা বাবু, আমি এখন যাই। আচ্ছা আব্বু। কোনো সমস্যা হলে আমাকে বলিস। আচ্ছা। তারপর আব্বু চলে গেল, তাসনিমও চলে গেল। তবে যাওয়ার আগে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমার কপালে দুঃখ আছে, এটাই সে বোঝাতে চাচ্ছে। আমি ওসব পাতা দিলাম না। আমি ক্লাসে যাওয়ার জন্য পা বাড়াবো, দেখি এমন সময় আব্বু আবার ফিরে আসলো। আব্বু এসে বলল, বাবু, একটা কথা বলতে ভুলে গেছি। তোর পাশেই মিষ্টি মেয়েটা কে রে? এই সে মেয়ে। ও, এই সেই আঁখি। কি সুন্দর দেখতে, তোর পাশে ভালোই মানিয়েছে। এই কথা শুনে মোহনা লজ্জায় লাল হয়ে গেল। ইস, এই মুহূর্তে যদি আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম তাহলে সারা জীবন দেখতে পারতাম। মনে মনে ভাবছি আমি, তাই বুঝি আব্বু? হ্যাঁ, দুজনকে খুব মানিয়েছে, একেবারে রাজ্যটক। আচ্ছা আব্বু, মানলাম। মামনি, আমার ছেলেটাকে দেখে রেখো। আচ্ছা আঙ্কেল। তাহলে আমি এখন যাই। আচ্ছা আব্বু। আব্বু চলে গেল। আব্বু যাওয়ার পর মোহনা আমাকে জোরে একটু চিমটি দিল। আমি বললাম, এইটা কি হলো? কই কি হলো? আমাকে চিমটি কেন দিলে? আঙ্কেলকে বলার শাস্তি। তুমি আঙ্কেলকে বলেছো? বলেছি তো, কি হয়েছে? তাই বলে নিজের প্রেমের কথা কেউ বলে? আসলে আপু আমার বন্ধুর মতো, তাই সবকিছু শেয়ার করি। তাই বলে সব? আচ্ছা জানো, ঠিক আছে, চলো ক্লাসে যাই। চলো। তারপর আমি আর মোহনা ক্লাসে চলে গেলাম ক্লাস করতে। আব্বু আসার পর পরিবেশটা কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। কেউ আর আমাকে অপমান তো ধুর, উচ্চস্বরে কথাও বলে না। বলতে গেলে আমি এখন ক্লাসের মধ্যমণি। কলেজ শেষ করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর দেখি ভাইয়া বসে নিউজ পেপার পড়ছে। ভাইয়া আমাকে দেখে বলল, একটা খবর শুনেছিস সোহেল? কি খবর ভাইয়া? সাইফুল আঙ্কেলকে, মানে নিশির বাবাকে আমাদের এখানে বদলি করা হয়েছে। ও আচ্ছা। মনটা আবার খারাপ হয়ে গেল, কারণ নিশির সাথে হয়তো আবার দেখা হয়ে যাবে। আমি চাই না ওর সাথে আবার দেখা হোক, কারণ এখনো ওর জন্য আমার ভালোবাসা রয়েছে। আমি আর ওর মায়া জড়াতে চাই না। আজ সকালে একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। আমি স্বপ্ন দেখলাম আবার নিশির সাথে দেখা হয়েছে। নিশি আমাকে ইশারায় ডাকছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে। এইটা থেকে তো আমার মাথা খারাপ হয়ে গেল। ও আমার কাছে ক্ষমা চাইবে কেন?
এবং আমার স্বপ্নেই বা আসবে কেন কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি ওকে আর দেখতে চাই না। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজে চলে আসলাম। মোহনাও এইমাত্র আসলো। কেমন আছো বাবু? তুমিও বাবু বলছো? কেন, আমি বলতে পারি না বুঝি? আমি কি সেটা বলেছি? হুম। আচ্ছা, তোমার যেটা ইচ্ছা সেটাই বলো। এবার খুশি? হুম, খুব খুশি। মোহনা আমার গালে চমক এলো। এইটা কি করলে? কেন, আমি তোমাকে আদর করতে পারি না? একটু রেগে কে বলে বাবলে আমার রাগ করে। আচ্ছা, তুমি আদর করো, কোনো সমস্যা নেই। এই, তুমি কি করলে এটা? কেন, তুমি আমাকে আদর করবা আর আমি তোমাকে আদর করতে পারবো না? না, তুমি পারবে না। আমার যখন খুশি তখন তোমাকে আদর করবো, কিন্তু তুমি পারবে না। আচ্ছা, সেটা দেখা যাবে। দেখা যাবে। আচ্ছা চলো কৃষ্ণচূড়া গাছের নিচে বসি। চলো। তারপর আমি আর মোহনা কলেজের কৃষ্ণচূড়া গাছের শিখরে যেয়ে বসলাম। আমরা আমাদের নিয়ে কথা বলছি। কিছুক্ষণ কথা বলার পর কিছু একটা দেখে আমার দৃষ্টি স্থির হয়ে গেল। আমি কি ভুল দেখছি নাকি স্বপ্ন দেখছি? নিজের শরীরে নিজেই একটা চিমটি দিলাম। আউচ! চিমটি মনে হয় খুব জোরেই লেগেছিল, কিন্তু এটা তো দেখার কথা না। আমি কেন দেখছি? আমি কি দেখেছি জানেন? আমি নিশিকে দেখেছি। এতটুকুই আমার চিনতে সময় লাগেনি যে ওটা নিশি। ও মনে হয় কাউকে খুঁজছে, এদিক ওদিক তাকাচ্ছে। আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি এগুলো ভাবছি কেন? সে তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওর কথা ভাববো না। নিশি তাকিয়েছে, খুঁজছে, খুঁজুক, হয়তো ওর বয়ফ্রেন্ড হবে। কিন্তু ওর তো এখানে আসার কথা না। তাহলে কি আমাকেই খুঁজতে এসেছে? থুর, আমাকে খুঁজবে কেন? মনে মনে কথাগুলো ভাবছি আমি মোহনার সাথে আবার কথায় মনোযোগ দিলাম, কারণ নিশি আমার পুরো মস্তিষ্ক সহ সব জায়গায় বিচরণ করছে। আমি ওকে ভুলতে চাই। কিছু সময় পর কে যেন আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকিয়ে যেন আকাশ থেকে পড়লাম। তাকিয়ে দেখি আমার সামনে নিশাদ দাঁড়িয়ে আছে। ও আমার সামনে কেন? আমি কিছু বুঝতে পারছি না। অবাক করার বিষয় হলো নিশাদ কাছে। মোহনা আমাকে বলল, মেয়েটাকে তুমি চেনো নাকি? না, আমি কাউকে চিনি না। তাহলে ও তোমার দিকে তাকিয়ে কাঁদছে কেন? আমি কেমনে জানবো? চলো তো এখান থেকে। কেন? আরে চলোই না। আমি মোহনাকে টেনে নিয়ে চলে আসতে লাগলাম। হঠাৎ আমি আমার হাতে কারো স্পর্শ পেলাম। এই স্পর্শ আমার বহু পরিচিত। আমি বুঝতে পেরেছি নিষেধ আমার হাত ধরেছে। আমি বললাম, আমার হাতটা ছাড়ুন, আমার হাত ছাড়ুন। সাহস হয় কি করে আমার হাত ধরার? আমি কারো কথা শোনার জন্য প্রস্তুত না। এখানে হা করে কি শুনছ? চলো এখান থেকে। মোহনাকে বললাম। আমি আর কিছু না বলে মোহনাকে নিয়ে চলে আসলাম। আমি ওকে আর চাই না। ওকে মারতে আমার কষ্ট কম হয়নি, কিন্তু আমি কি করতাম? আসার সময় মোহনা অনেকবার আমার কাছে জানতে চেয়েছিল মেয়েটি কে, নিশাতের ব্যাপারে, কিন্তু আমি কিছুই বলিনি। মোহনা হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল, তার কিছু জিজ্ঞাসা করেনি। আমি আর কলেজে থাকলাম না। মোহনাকে বাড়ি নামিয়ে দিয়ে আমিও বাড়ি চলে আসলাম। আজকে প্রচুর ডিপ্রেশনে ভুগছি আমি। কি করব? কেন এলো আবার আমার জীবনে? কি বা চাই? ভাবি আর এই অবস্থা দেখে বলল, কি হয়েছে তোমার? কিছু না। তাহলে ওই রকম লাগছে কেন? না, কিছু হয়নি। আচ্ছা, নিজের খেয়াল রেখো। ভাবির সাথে আর কিছু বললাম না। কিছু বলার মানসিকতা আমার নেই। নিজের রুমে চলে আসলাম। এখন আমার দরকার একটা ঘুম হলে আমার চিন্তা কিছুটা হলেও কমবে। তাই ঘুম পাড়ার চেষ্টা করলাম, কিন্তু ঘুম তো কিছুতেই আসে না। শুধু নিশাতের কথা আমার মস্তিষ্কে বিচরণ করছে। আমি কিভাবে আমার মন থেকে নিশাতকে সরাবো? আমি যতই ওকে মন থেকে সরাতে চাচ্ছি, ততই নিশাত আমার ভেতরে চেপে বসেছে। কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই জানি না। অবশ্য জানার কথাও না, কারণ সেই সময় মস্তিষ্ক বিশ্রামে থাকে। ঘুম ভেঙে গেল। ভূমিকম্প হচ্ছে নাকি? পেটে এমন কাঁপছে কেন? আরে এটা ভূমিকম্প না, আমার মোবাইল বাজছে। ভাইব্রেট করা ছিল। মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখি মোহনা কল করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে কিছু কথা ছিল। ভালো। মোবাইলে সব কথা বলা যাবে না। তাহলে? তুমি 5টার সময় পার্কে চলে এসো। আচ্ছা, আসবো। আচ্ছা, বাই। বাই। মোবাইলে দেখলাম 4টা বাজে। বেশি সময় নাই। মোবাইল রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে কিছুটা খেয়ে নিলাম, কারণ দুপুরে কিছু খাইনি। ক্ষুধা আমারও লেগেছিল। করতে করতে 4:30 বেজে গেছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে বের হলাম। পৌঁছাতে সময় লাগলো 20 মিনিট। কিন্তু সমস্যা হলো, এত বড় পার্কে কোথায় পাবো ওকে? মোহনা তো কোথাও থাকবে এটা বলেনি।
খুঁজে দেখি পাক্কা 15 মিনিট লাগলো মোহনাকে খুঁজতে। পার্কের শেষ মাথায় বসে আছে সে। এদিকে কেউ নেই বললেই চলে। কালো রঙের একটা শাড়ি পরেছে। বাহ, অনেক সুন্দর লাগছে তোকে। সব সুন্দরের প্রশংসা করতে নেই, সৌন্দর্যের অমর্যাদা হয়। তাই আর নাইবা কিছু বললাম। আমি যে ওর পাশে বসলাম। আমি যে বসেছি সেটা একদমই খেয়ালই করেনি মোহনা। কিছুক্ষণ বসার পর মোহনা কিছুটা চমকে উঠল, যেমন মানুষ চমকে ওঠে। হঠাৎ কিছু হয়ে গেল। কখন এলে? এই তো অনেকক্ষণ। আমাকে ডাকুনি কেন? দেখলাম তুমি কি জানি ভাবছো, তাই আর ডাকেনি। ও, আমাকে কি জন্য ডেকেছ? তোমাকে যেটা বলার জন্য ডেকেছিলাম সেটা বলার আগে একটা কথা বলি। বলো। আমাকে কথা দাও যে তুমি কোথাও চলে যাবে না। আচ্ছা, কথা দিলাম, কিন্তু কি এমন বিষয় যে আমার কাছ থেকে অগ্রিম ওয়াদা করে নিচ্ছ? সেটা পরে বুঝতে পারবে, তবে এটা আমাদের জীবনের সাথে জড়িত। আবারও বলছি, তুমি কিন্তু চলে যাবে না। আচ্ছা, আমি যাব না, যাব না, যাব না। এই তো 3 বার বললাম, এবার বিশ্বাস হলো? বিশ্বাস করলাম। এই, তুমি এবার আসো। মোহনা কাকে যেন আসতে বলল, কিন্তু আসলো। আমি তাকে এখানে আশাই করিনি। ভেতর থেকে কে বেরিয়ে আসলো জানেন? ভেতর থেকে নিশাত বেরিয়ে আসলো। কিন্তু নিশাত এখানে কেন? আর মোহনার সাথেই বা কিভাবে পরিচয় হলো? অনেকক্ষণ প্রশ্ন আমার মাথায় ভিতরে জটলা বাগাচ্ছে। আমি এখানে থাকতে পারবো না, ওকে সহ্য করতে পারবো না। আমি উঠে যাওয়ার জন্য দাঁড়ালাম। মোহনা আমাকে হ্যাচকা টান দিয়ে ব্রেঞ্চে বসালো এবং আমাকে বলল, তুমি কিন্তু আমাকে ওয়াদা করেছিলে এখান থেকে যাবে না। এসব কি মোহনা? আর তুমি বা কি চাচ্ছ? সেটা একটু পরেই জানতে পারবে। অগত্যা বাধ্য হয়ে আমাকে ওখানেই থাকতে হলো। আমি এখানে একটু কমফোর্টেবল ফিল করছি না। তার উপর আবার মোহনা নিষেধকে আমার পাশে বসালো। জ্বালার উপর জ্বালা। তোমাকে অনেক কিছু বলার ছিল, শুনবে কি? না শুনলে কি তুমি ছাড়বে? সেটাও অবশ্য ঠিক। তোমার মনে হয়তো প্রশ্ন জাগছে যে নিশাত এখানে কেন। তুমি কি জানো নিশাত কেন তোমাকে ছেড়ে চলে এসেছিল? জানবো না কেন? আমার মতো খ্যাতের সাথে কি রিলেশন রাখা যায়? আমার কথা শুনে নিশাত কান্না করতে লাগলো। কেন কাঁদবেও? আমারই বা এমন লাগছে কেন ওর কান্না শুনে? আজকে আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মোহনার কথায় আমার ভাবনা ছেদ পড়লো। তুমি ভুল জানো। দেখো মোহনা, আমার এইসব ভালো লাগছে না। যেটা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা, সেটাই বলছি। সংক্ষিপ্তভাবে বলিও। আচ্ছা শোনো তাহলে। নিশাত একদিন স্কুল থেকে বাড়ি ফিরে মাথা ঘুরে পড়ে যায়। হসপিটালে ভর্তি করা হয় ওকে। ওকে টেস্ট করে জানতে পারা যায় ওর ক্লোন ক্যান্সার হয়েছে। নিশাতের বাবা মা সেটা নিশাতের কাছে চেপে গিয়েছিল, কিন্তু সেটা নিশাত জেনে যায়। ও বুঝতে পারে যে পৃথিবীতে সময় বেশি নেই। নিশাত জানতো তুমি ওকে প্রচন্ড ভালোবাসতে। নিশাত ভাবে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে। তাই নিশাত ঠিক করে তোমার মনে ঘৃণার জন্ম দিতে হবে। তাহলে যদি নিশাতের কিছু হয়ে যায় তবে তবুও তুমি কখনো কষ্ট পাবে না। প্ল্যান মাফিক নিশাত তোমাকে অপমান করে, এমনকি চর পর্যন্ত পারে। কিন্তু তোমার থেকে বেশি কষ্ট নিশাতের হয়েছিল। তার কিছুদিন পরে নিশাতের অপারেশন শুরু হয়। প্রায় সবাই, এমনকি নিশাতও ধরে নিয়েছিল যে সে আর বাঁচবে না। কিন্তু নিশাতের বাবা আর তার মায়ের বিশ্বাস ছিল আল্লাহর উপরে। মহান আল্লাহ তাআলা সেই বিশ্বাসের প্রতিদানও দিয়েছিলেন। অপারেশন সাকসেসফুল হয়, বেঁচে যায় নিশাত, কিন্তু হারিয়ে যায় জীবন থেকে তুমি। তারপরে তোমাকে হন্য হয়ে খুঁজতে থাকে নিশাত। কিন্তু সে জানতে পারে তোমার বাবাকে ট্রান্সফার করা হয়েছে। সে ভাবতে থাকে চিরদিনের জন্য তোমাকে হারিয়ে যাবে হয়তো, কিন্তু না। অনেক ধৈর্যের ধারণের পরে তোমার খোঁজ পাওয়া যায়। হ্যাঁ, বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে এখানে আসে। তারপরে তোমার বাড়িতে যায়। কিন্তু তুমি সেই সময় বাড়িতে ছিলে না। তোমার আম্মুর কাছ থেকে তোমার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চায়। তখন তোমার ভাবিও ছিল। তোমার মা তোমার বর্তমান অবস্থা বলে এবং নিশাতের ওইখানে থাকার সময় অতীতের ঘটনা বলতে চেয়ে কেঁদে ফেলে। নিশাতও কেঁদে ফেলে। তোমার আম্মুর কান্নার কারণ জানতে চাইলে নিশাত সবকিছুই খুলে বলে। আবারও তোমার আম্মুকে ধরে কাঁদতে থাকে। আসার সময় নিশাত তোমার আম্মুকে বলে আসে যেন তার কথা না বলে। তারপর তোমার কলেজে যায়, কিন্তু তুমি নিশাতকে অপমান করো। তারপরে দুপুরে নিশাত কিভাবে যেন আমার বাড়ির ঠিকানা নিয়ে আমার বাড়িতে যেয়ে আমাকে সবকিছু বলে। সত্যি বলতে আমিও সবকিছু শুনে চোখের পানিটা না ধরে রাখতে পারি। কতটা ভালোবাসলে কারোর জন্য এত কিছু করা যায়। আমি ওকে তোমার সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো বলে কথা দিয়েছিলাম। আমি আমার কথা রেখেছি। আসলে আমার ভালোবাসা ওর কাছে কিছুই না। বলা শেষ হলে আমি খেয়াল করলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কেন কাঁদছি? পুরুষ মানুষদের তো কাঁদতে নেই, কিন্তু আজকে এই নিয়মের তোয়াক্কা না করে
কেন আমার চোখ দিয়ে পানি ঝরালো সেটা আমি বুঝতে পারলাম না। আমি দ্রুত চোখের পানি মুছে ফেললাম যাতে অনেকেও না দেখে ফেলে। নিষেধের দিকে একবার তাকালাম আর নিচের দিকে তাকিয়ে রয়েছে। আমার জন্য কতটা কষ্ট সহ্য করেছে মেয়েটা, আর আমি ওকে কতটা খারাপ ভেবেছি। ছি 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 ছি, এখন নিজেকেই নিজের প্রতি ঘৃণা লাগছে। আমি আর কষ্ট দেব না মেয়েটাকে। কিন্তু মোহনার কি হবে? মেয়েটাও যে আমাকে পাগলের মতো ভালোবাসে, আমার ভালোর জন্য নিজের ভালোবাসাকে বলে দিল। আমি এখন কি করব? আপাতত আগে নিষাদকে সামনে নিই, তারপর এইসব নিয়ে ভাবা যাবে। মোহনা বলল, তোমরা এখন কথা বলো, আমি একটু পরে আসছি। কোনো উত্তরের আশা না করেই মোহনা উঠে গেল। ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ ছোট ছল করছে। আসলে নিজের ভালোবাসাকে অন্যর হাতে দিলে কেমন লাগে সেটা সেই বোঝে যে তুলে দেয়। একবার আমার দেখে আরেকবার নিষাদের দিকে তাকিয়ে চলে গেল। আমারও খারাপ লাগছে ওর জন্য। 7-5 না ভেবে নিষাদের কাঁধে হাত দিলাম। নিষাদ আমার দিকে তাকালো। আশ্চর্য বিষয় হলো নিষাদের চোখ দুটো ছলছল করছে, মনে হয় এখনই বৃষ্টি ঝরবে। আমি আমার হাত জোড়া দুই দিকে ছড়িয়ে দিলাম, যেমন করে জড়িয়ে ধরতে দেওয়ার সময় জড়িয়ে দেয়। নিষাদ আমাকে জড়িয়ে ধরে খুব জোরে কান্না করতে লাগলো। আমার শার্টটা নোনা পানিতে ভিজে যাচ্ছে কাঁদো গাছকে। অনেকদিনের জমানো কষ্ট আর দুঃখ আজ না হয় পানির মতো ঝরে পড়ুক। আমি আমার ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে নিষাদকে জড়িয়ে রেখেছি। দীর্ঘক্ষণ কান্না করার পরে মনে হলো কান্না একটু কমলো। আমি বললাম, আর কেঁদো না তুমি কাঁদলেও আর কিছু বলা লাগলো না। আমার এই একটা কথায় নিষাদ কান্না থামালো। আমি আর মুখের দিকে এক পলকে তাকিয়ে আছি। কি স্নিগ্ধতা এই মুখে! সারা জীবন এই প্রশান্তি ভরা মায়া মুখখানি দেখে যেতে পারবো। কি মিষ্টি হয়েছে নিষাদের কণ্ঠস্বর! অবশ্য আগে শুনেছি, তবে এতটা খেয়াল করিনি। নিষাদের সবকিছুই পাল্টে গেছে। এখন আর ছোট নিষাদ নেই, সে এখন একজন পরিণত নারী। কয়েকটা বছর এতটা পাল্টে যাবে ভাবিনি কখনো। অথচ আমি এখনো আগের মতোই আছি। কি ভাবছো? নিষাদের ডাকে আমি বাস্তবে ফিরলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি কেন ক্ষমা চাইছো? মনে হলো একটু অবাক হয়েছে। আমি তোমাকে অপমান করেছি, তোমার সম্পর্কে খারাপ ভেবেছি। তুমি তো সেটা আমার জন্যই করেছিলে। বাদ দাও তো, যেটা অতীত সেটা অতীতেই থাকতে দাও। বর্তমানে এ নিয়ে লাভ কি? অবশেষে আমরা আবার এক হলাম আল্লাহ তাআলার কারণে। এই জন্য শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। কথা বলার শেষে দেখলাম কয়েকটা ছেলে আমাদের দিক থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। পোশাক আশাকার চেহারা দেখে তো মনে হচ্ছে এরা সকলেই কোনটা, কিন্তু এখানে কেন এসেছে? দেখলাম একটা ছেলে পিস্তল বের করলো, তাক করে ধরলো আমার দিকে। একটা শব্দ হলো আর একটা আত্মচিৎকার। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে কিছুই বুঝতে পারলাম না। আমি নিজেকে নিজে আবিষ্কার করলাম, তবে আমার কিছু হয়নি। তাকে দেখে আমার জায়গায় রক্তাক্ত শরীরে মাটিতে পড়ে আছে মোহনা। তাহলে কি মোহনা আমাকে ধাক্কা দিয়ে নিজে আমার জায়গায় গুলি নিজের শরীরে বরণ করে নিল? নিষাদের মতোই মোহনাও যে আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। দ্রুত অ্যাম্বুলেন্সে কল করে মোহনাকে হাসপাতালে নিয়ে গেলাম। ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে মোহনাকে স্ট্রেচারে করে। মোহনা বলল, দেখো, নিজের খেয়াল রেখো। আমি বাঁচবো কিনা আমি জানি না। একটু বাজে কথা বলবে না তো, আমার কিছু হবে না। আমার জন্য তুমি নিজের জীবনকে বিপদে ফেলেছ। আমি তোমার কিছুই হতে দেব না। একটা কথা, আমার ইচ্ছে ছিল তোমার বউ হব, কিন্তু আমার কপালে মনে হয় সেই ভাগ্যটা নেই। সে তোমাকে খুব ভালোবাসে, তুমি ওকে খুব ভালোবাসো। কণ্ঠ শুনে মনে হয় অনেক কষ্ট করে কথা বলছে। আর একটা কথা বলো না, তোমার কষ্ট হচ্ছে। আর কিছু বলতে পারলাম না। মোহনাকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হলো। কতটা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে তার জন্য এই প্রাণ সংসারের সময়ও ভাবা যায়। আমাকে কতটা ভালোবাসে মেয়েটা। আমি হয়তো ওর ভালোবাসার অনুপরিমাণ ওকে বাঁচতে পাইনি। ওকে হারালে আমার জীবনটা যে অপূর্ণ থেকে যাবে। ভাইকে ফোন করলাম, তারপর মোহনার বাড়িতে ফোন করলাম। 10 মিনিটের ভিতরে সকলে চলে আসলো। আমি সকলকে যেটা ঘটেছে সেটা বলে দিলাম। মোহনার আম্মু কেঁদে দিল। একমাত্র মেয়ে এমন কঠিন বিপদে থাকলে কি কোনো মা ঠিক থাকতে পারে? ভাইয়া গুন্ডাদের খুঁজতে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ডাক্তার ওটি থেকে বের হলো। ডাক্তার বলল, আমার রক্ত নিন, যত লাগে তত। আমার তো এই পজিটিভ, যে করেই হোক আমার মেয়েকে বাঁচান। রক্তের গ্রুপ ও পজিটিভ। আমার কাছ থেকে রক্ত নিন।
তুমি রক্ত দিবে? কেন? আমি দিতে পারি না? মোহনা আমার জন্য এত কিছু করেছে, আর আমি কিছু করতেই পারবো না আমার সামর্থ্য থাকা সত্ত্বেও? এখন এত কিছু ভাবার সময় নেই, রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল। আচ্ছা, আপনি চলুন। চলো। তারপর নিশাত চলে গেল। আজ এই সময় আমি কিছুই করতে পারছি না, সব হলো আমার জন্য, অথচ আমারই কিছু করার নেই। এখন চোখ ফেটে আমার পানি বের হতে চাইছে, কিন্তু একটা কথা আছে না, পুরুষ মানেতে কাঁদতে নেই। অনেকক্ষণ পর ডাক্তার ওটি থেকে বের হলো। ডাক্তারকে দেখে সকলে এগিয়ে গেলাম। আমি বললাম, মোহনার এখন কি অবস্থা আঙ্কেল? আল্লাহর রহমতে অপারেশন সাকসেসফুল হয়েছে। তার মানে আমার মেয়ে এখন বিপদ মুক্ত? হ্যাঁ। এখন কি মোহনার সাথে কথা বলতে পারি? না, ওকে চেতনাশোক ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, এখনো রেস্টের দরকার। বিকেলে ওকে কেবিনে দেওয়া হবে, আপনারা ওর সাথে বিকেলে কথা বলতে পারবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। না, আমাকে ধন্যবাদ দিবেন না, এটা আমার কর্তব্য। বরং ওই মেয়েকে ধন্যবাদ দাও। ও যদি ঠিক সময় রক্ত না দিত তাহলে হয়তো পেশেন্টকে বাঁচানো যেত না। ডাক্তার চলে গেল। আমি নিশাতের কাছে গেলাম, ওর হাত ধরে বললাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো মোহনাকে আমরা বাঁচাতেই পারতাম না। কি বলছো? মোহনার কারণে আমি তোমাকে আবার পেলাম, আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। আমি আর কিছু বললাম না, কি বা বলবো আমি। এক প্রেমিকা আরেক প্রেমিকাকে বাঁচাতে রক্ত দিল, ইতিহাস হয়ে রইল বটে। নিশাদকে অনেক জোর করে বাড়িতে পাঠিয়ে দিলাম, কারণ ওকে অনেক দুর্বল লাগছিল, ওর প্রপার রেস্ট নেওয়া দরকার। বিকালে মোহনাকে কেবিনে দেওয়া হলো। ওর আম্মু আব্বু সহ আরো অনেক আত্মীয় এসেছে, সকলেই মোহনার সাথে কথা বলছে। মনে হচ্ছে মোহনা এখন বিপদমুক্ত। আমি এক কোনায় দাঁড়িয়ে রয়েছি। এবার মোহনার চোখ দুটি আমার দিকে তাকালো, তারপর ওর আম্মুর কানে কি যেন বলল। এতে ওর আম্মু সকলকে চলে যেতে বলল, উনিও চলে গেল। এখন আমি আর মোহনা রয়েছি শুধু। মোহনা আমাকে ইশারায় ডাকলো, আমি ওর কাছে গেলাম। এখন কেমন লাগছে? তুমি কেন এইসব করতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? যাকে ভালোবাসি তার জন্য করব না তো কার জন্য করব? থাক, আর দার্শনিকের মতো লেকচার দিতে হবে না। কিন্তু তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কেমনে বাঁচতাম, সেই কথা যদি তুমি বুঝতে। আর তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? আমাকে এত ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসি। আচ্ছা, এখন রেস্ট নাও। এই, কোথায় যাবে এখন? আচ্ছা, নিশাদকে তো দেখছি না। বলা হয়নি, তোমার তো প্রচুর ব্লিডিং হয়েছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। শেষে নিশাত রক্ত দেয় তোমাকে। নিশাত রক্ত না দিলে তোমাকে বাঁচানো যেত না, ওকে দুর্বল লাগছিল, তাই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। খুব ভালো করছো। আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। আচ্ছা, তুমিও ঘুমাও, আমি হাত বুলিয়ে দিচ্ছি। মোহনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে গেল মোহনা। অনেক মায়াবী লাগছে ওকে, একেবারে বাচ্চার মতো লাগছে। কিছুদিনের মধ্যে মোহনা সুস্থ হয়ে ওঠে। আমার আব্বা আম্মু ভাই ভাবি সকলে এসেছিল মোহনাকে দেখতে। আমি রোজ মোহনার বাড়িতে যেতাম, ওর সাথে সময় কাটাতাম। মনে হতো এই সময়টুকু আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আজ অনেকদিন পর কলেজে যাচ্ছি। নিশা তো আমাদের কলেজে ভর্তি হয়েছে, তিনজনে একসাথে কলেজে যাচ্ছি। মোহনা এখন পুরোপুরি সুস্থ। আমাদের ত্রিকোণ ভালোবাসার গল্প এখন সবাই জেনে গেছে। কলেজে তো আমরা এখন আলোচনার মুখ্য বিষয়। আমরা ওইসব বিষয়ে কান দিই না, নিজেদের মতোই চলতে থাকি আর প্রেম করতে থাকি। একদিন কলেজে আমরা তিনজন বসে প্রেম আলাপ করছিলাম। এই সময় ভাইয়া আসলো। ভাইয়ার সাথে সেই গুন্ডাগুলো যেগুলো মোহনাকে গুলি করেছিল। ভাইয়া বলল, এরাই তো সেই গুন্ডার দল। ভাইয়া, তবে এদেরকে ভাড়া করা হয়েছিল তোকে মারার জন্য। কিন্তু আমাকে মারবে কে? আমিও তার নাম শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু পরে তার মুখ থেকে শুনে বিশ্বাস করতে বাধ্য হলাম। কিন্তু কে সে? আমার চেনা কেউ? তুই নিজেই দেখে নে। এই, ওকে নিয়ে আসুন। তারপর একজন কনস্টেবল একজনকে নিয়ে আসলো, একজন মেয়ে। ওর চেহারা দেখে আমি সহ উপস্থিত সকলে অবাক। মেয়েটা আর কেউ না, সে হলো তাসনিম। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি। তাসনিম মাথা নিচু করে আছে। ভাইয়া বলল, তুই কি জানিস ও তোকে কেন মারতে চেয়েছিল? আমি কি এমন করেছি যার জন্য ও আমাকে মারতে চাইবে?
তুই ওকে ফিরিয়ে দিয়েছিলি না, আর ওর আব্বুকে অপমান করা হয়েছিল এই জন্য। ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না তাসনিম এত নিচ মনের মানুষ। আচ্ছা, আমরা এখন ওকে নিয়ে যাব। ওকে ছেড়ে দাও ভাইয়া, ও যদি সোজা যায় তাহলে ওর জন্য ভালো, আর ওর মতো মেয়ের জন্য এইসব খুব দরকার। তুই একেবারে ঠিক বলছিস ভাই, আমি ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা ভাইয়া চলে গেল, আমি ওদেরকে নিয়ে চলে আসলাম। ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া এখন আমার দায়িত্ব বলতে ওদের পরিবার আমাকে দিয়েছে, আমিও নিশ্চয়ের সাথে সেই দায়িত্ব পালন করে চলেছি। প্রেমিকা বলে কথা। আজ বিকেলে একটু একা ঘুরতে গিয়েছিলাম, একা বলতে ওদেরকে নিয়ে ঘুরতে যেতে হয়। আজ কোনো রকমে ওদের ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছি। মোবাইলে কথা বলছিলাম এক বন্ধুর সাথে, অন্যমনস্ক হয়ে কখন যে রাস্তার মাঝখানে এসেছি আমি নিজে চাই না। হঠাৎ কিসে যেন আমাকে ধাক্কা দেয়, আর কিছুই মনে নেই। ঘুম ভাঙলে বুকটা এমন ভারী ভারী লাগছে কেন, তাকে দেখে আমার বুকের দুই পাশে দুইজন শুয়ে আছে। এখন মনে হয় রাতটা এই জন্য অন্ধকার লাগছে। আমার পানি তৃষ্ণা পেয়েছে, আমি পানি খাওয়ার জন্য হাত বাড়ালাম, তখন ওরা আমার নড়াচড়া পেয়ে জেগে ওঠে। পানি খাবো, মোহন আমাকে পানি দিল। আহ, কত শান্তি লাগলো পানি খেয়ে। মনে হলো আমি কত যুগ ধরে তৃষ্ণার্ত আছি। আমার কি হয়েছিল? তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে, সেন্সলেস হয়েছিলে তুমি, আজকে তোমার জ্ঞান ফিরলো। আচ্ছা, আমার আম্মু কোথায়? উনি অনেক সময় ছিল তোমার এখানে, আমরাই জোর করে ওনাকে সহ সকলকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তখন মোহনা বলল, উনি অনেক সময় ছিল তোমার এখানে, আমরাই জোর করে ওনাকে সহ সকলকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা এখানে থাকবে আমার সাথে, কিন্তু কেন? তোমার সাথে প্রেম করব তাই। তাহলে আর দেরি করছে কেন, শুরু করে দাও। কিন্তু প্রথমে আমাকে পাপ্পি দাও। আমার কথা আমার মুখে রইল, তার আগেই ওরা শুরু করে দিল, দুইজন দুই দিক থেকে। এখন একটা কথাই মনে হচ্ছে, আমি পেলাম, অবশেষে জোড়া প্রেমিকাই পেলাম, দ্য হ্যাপি এন্ডিং। পুরো গল্পটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদের পড়ার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।